আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চলে এসেছি আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্বের 3 নম্বর লেকচারে। আজকের লেকচারেও আমরা মেইনলি ম্যাথ প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছি একে একে যুক্ত হয়েছো। আমার সাথে কারেন্টলি আছো নূরজাহান নূরা আছো, মুরসালিন আছো, তারপরে চৈতি সাহা আছো, সিয়াম শেখ আছো। তো আমরা আজকের ক্লাসে কিন্তু ম্যাথ নিয়ে আলোচনা করব, আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্বের। আমি কিন্তু 2 ঘন্টা আগে এই গ্রুপে একটা ম্যাথের স্লাইড আপলোড দিয়েছি, অনেকগুলো ম্যাথ আছে। তো ওই ম্যাথগুলো কিন্তু তোমরা বাসায় একটু একটু প্র্যাকটিস করা শুরু করে দিবা, অ্যান্ড ওই ম্যাথগুলোতে যেগুলোতে প্রবলেম থাকবে সেগুলো কিন্তু জানাবা, কারণ ওখানে কিন্তু মোটামুটি একই টাইপের অনেকগুলো ম্যাথ কিন্তু বারে বারে এসে থাকে। অ্যান্ড মোটামুটি যত টাইপের ম্যাথ সম্ভব এই আদর্শ গ্যাস আর গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে সবগুলো টাইপের ম্যাথই কিন্তু ওই পিডিএফটার মধ্যে দেয়া আছে। সো তোমরা আজকে ক্লাস শেষেই যেটা করবা, আমি তো আজকের ক্লাসের মধ্যে আদর্শ গ্যাস পার্টটা কভার করে দিব। সো আজকের ক্লাসটা শেষেই তোমরা যেটা করবে সেটা হচ্ছে ওইখান থেকে ম্যাথ প্র্যাকটিস করা শুরু করবা। এন্ড ম্যাথ প্র্যাকটিস করতে হবে কিভাবে? যে পিডিএফটা আমি দিয়েছি সেই পিডিএফটা ডাউনলোড করবা। ডাউনলোড করার পরে প্রশ্নটা দেখে সাথে সাথেই উত্তর বা সলভটা দেখবা না, তুমি তোমার খাতাটা নিবা, প্রশ্নটা দেখবা। প্রশ্নটা দেখার পর তোমরা উত্তরটাকে নিজে করার একটু চেষ্টা করবা। নিজে উত্তরটা যদি করার একটু চেষ্টা করো তাহলে তোমাদের অ্যাকচুয়ালি কি ম্যাথটা ভালো করে করা হবে। তো তোমরা জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমাকে শুনতে পাচ্ছ কিনা। আমি এটা একটু পিছনে নেই, তাহলে তোমরা পুরোটা দেখতে পাবা ভিউ। আচ্ছা, গত ক্লাসে আমরা শেষ করেছিলাম কিন্তু আমাদের এই জায়গাটা থেকে হ্রদের গভীরতার একটা শর্টকাট টেকনিক আমরা দেখেছি। হ্রদের গভীরতা রিলেটেড গত ক্লাসেই আমরা 3 ধরনের ম্যাথ করেছি। এই 3 ধরনের ম্যাথের বাইরে আশা করি হ্রদের গভীরতা বা বয়লের সূত্র রিলেটেড ম্যাথ আর আসার কথা না। সো এই জিনিসগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। আর শর্টকাটটাও দেখিয়ে দিয়েছি আমি, শর্টকাটটাও গত ক্লাসের পড়া। সো এই শর্টকাটটা কাজে লাগাবো তোমরা ধরো এমসিকিউ পরীক্ষাগুলোর জন্য, বা তোমাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট যেখানে ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করতে হয় সেই জায়গাগুলোর জন্য তোমরা এই শর্টকাটগুলো কাজে লাগাতে পারো। তো এটা গত ক্লাসের পড়া। আজকের ক্লাসে আমরা শুরু করব বয়লের সূত্র রিলেটেড, যেহেতু হ্রদের গভীরতার ম্যাথ। আজকের ক্লাসে আমরা শুরু করব চার্লসের সূত্র থেকে। তো আজকের ক্লাসের পড়ায় আমরা যদি ঢুকে যাই, আমরা আজকের ক্লাসে চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। যদিও চার্লসের সূত্র নিয়ে ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আগেই আলোচনা করা আছে, সো আমি এটা খুব বেশি লেন্দি করবো না আলোচনাটা। আমি একটু রিভিউ ক্লাসের মতন দ্রুত দেখিয়ে দিব, দেন আমরা ম্যাথ প্রবলেমে চলে যাব, কারণ এই জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি প্রথম ক্লাসেও আমি একটু একটু আলোচনা করেছি। তো এখানে কি দেখতে পাচ্ছি, দুইটা সিলিন্ডার আছে। একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে -65°C, আর একটা সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে 250°C। খেয়াল করে দেখো, এই সিলিন্ডার দুইটার উপরে কোনোটার উপরেই পিস্টন নাই। সো পিস্টন নাই কি বোঝাচ্ছে? এখানেও কোনো পিস্টন নাই, এখানেও কোনো পিস্টন নাই। এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে যে এই সিলিন্ডার দুইটার উপরে চাপ সমান। এই সিলিন্ডার দুটোর উপরে চাপ সমান, মানে নতুন করে বাড়তি, একটাতে বেশি চাপ একটাতে কম চাপ এরকম কিছু নেই, দুটোতে চাপ সমান। এখন এইখান থেকে এই জায়গাটার মধ্যে কি ঘটেছে? তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সো তাপমাত্রা বৃদ্ধি পাওয়াতে যে জিনিসটা ঘটলো, খেয়াল করে দেখো, এখানে যদি তুমি কাউন্ট করো কয়টা অণু আছে, আবার এখানে যদি কাউন্ট করো কয়টা অণু আছে, দেখবা অণু সংখ্যাও সেম, খালি চাপ সেম, অণু সংখ্যা সেম, এই পাশে আর এই পাশের মধ্যে জাস্ট তাপমাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার ফলে এটা কি হয়ে গেছে, গ্যাসের অণুগুলো ছোটাছুটি বেড়ে গেছে। ছোটাছুটি বেড়ে যাওয়ার ফলে এখানে আয়তনটা বেশি দেখা যাচ্ছে। কারণটা এটা কেন হয়? কারণ আমরা যখন তাপমাত্রা বাড়াবো গ্যাসের অণুগুলোর মধ্যে, তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুগুলো ছোটাছুটি বেড়ে যাবে। ছোটাছুটি বেড়ে গেলে তারা কি একটা বড় জায়গা নিয়ে থাকতে চেষ্টা করবে, অর্থাৎ আয়তনটা বাড়িয়ে ফেলবে। খুব শর্টকাটে যদি বলছে তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে এরকম: তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে। সো এটা থেকে চার্লসের একটা সূত্র আছে, খেয়াল করে রাখো। আমি যেহেতু এটা পরীক্ষার জন্য তোমাদেরকে পড়াচ্ছি, সো তোমাদের পরীক্ষায় যদি আসে চার্লসের সূত্র বিবৃত করো, পরীক্ষায় যদি আসে চার্লসের সূত্র বিবৃত করো, তাহলে তোমাদের এই পুরোটা লিখতে হবে। এই পুরাটা লিখতে হবে চার্লসের সূত্র বিবৃত করো এটা বললে। সো চার্লসের সূত্রটা কিন্তু এত সহজ ভাষায় বলা নাই যে তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তন বাড়ে। সো ওই ক্ষেত্রে আমাদের ভ্যালুগুলো আলাদা আলাদা করে বলে দেওয়া আছে, যে চাপ যখন সুনির্দিষ্ট, গ্যাসের পরিমাণ যখন সুনির্দিষ্ট, অর্থাৎ পি আর এন যখন কনস্ট্যান্ট, তখন তাপমাত্রা যদি বাড়াই, গ্যাসের তাপমাত্রা যদি আমরা বাড়াই তাহলে আয়তন বাড়বে। বাট কতটুকু বাড়বে এটাও লেখা আছে। এটা লেখা আছে কত? 0°C আয়তনে 1/273 অংশ। অর্থাৎ এই পোরশনটা যদি দেখো, এই পোরশনটা কিন্তু বাড়তি করে দেয়া আছে। অলসো এই ক্ষেত্রে তাপমাত্রা যদি কমাও আয়তন কমবে, কতখানি কমবে সেটাও দেওয়া আছে, 0°C আয়তনের 1/273 অংশ করে।
অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে গ্যাসের আয়তন আগে যা ছিল তার থেকে বাড়বে। কতটুকু বাড়বে? 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তনটা ছিল ওইটাকে 273 দিয়ে ভাগ করে যে আয়তনটা পাওয়া যায় সেই পরিমাণ আয়তন বাড়বে। সেই পরিমাণ আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার ফলে বাড়বে। তেমনি ভাবে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যাওয়ার সময়ও সেই পরিমাণটাই বাড়বে। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনে 273 দিয়ে ভাগ দেওয়ার ফলে যেই মানটা পাই সেটা। সো আমরা এইটা মনে রাখবো শুধুমাত্র জ্ঞানমূলক প্রশ্নে যদি আসে চার্লসের সূত্র বিবৃত করো তাহলে এইভাবে মনে রাখবো, বাট ম্যাথ করার জন্য এইভাবে মনে রাখা দরকার নাই, এভাবে কমপ্লিকেটেড ভাবে চিন্তা করার দরকার নেই। আচ্ছা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলে কত বাড়বে, 1 ডিগ্রির জন্য বাড়ে এত, 10 ডিগ্রির জন্য বাড়ে এত, এভাবে করা দরকার নেই। ইউক্লিড নিয়মে করা আমি সাপোর্ট করি না। আমরা যেটা করব ম্যাথ করার জন্য এইভাবে চিন্তা করব না, জাস্ট সূত্রের বিবৃতি লিখতে বললে এটা লিখবো। ম্যাথ করার জন্য আমরা অবশ্যই এটার অনুসিদ্ধান্তটাকে কাজে লাগাবো। অনুসিদ্ধান্তটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আগেটা ছিল ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর এখন হচ্ছে কেলভিন তাপমাত্রায়। খেয়াল করো, আগেটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল যে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তনের কত অংশ বাড়বে, এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে কেলভিন তাপমাত্রা। এটা কিন্তু অনুসিদ্ধান্ত। অনেকেই একটা ভুল করি আমরা, সেটা হচ্ছে যদি আসে পরীক্ষায় চার্লসের সূত্রটি বিবৃত করো, কেউ যদি এই লাইনটা লিখে দাও তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ এটা চার্লসের সরাসরি সূত্র না, এটা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত। সো এটা একটু কেয়ারফুল থাকবা। আমরা ম্যাথ করব অনুসিদ্ধান্তর আলোকে, বা সূত্রের বিবৃতি যদি জানতে চাই তাহলে কোনটা লিখবো, তাহলে আমরা অবশ্যই যেন আমাদের আগের পেজে অর্থাৎ এই পুরো লেখাটা যেটা সেটাকে একটা লাইনে লিখবো। সো আমরা ম্যাথ করার জন্য তাহলে কি করব, অনুসিদ্ধান্ত। এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আয়তন আর তাপমাত্রা সমানুপাতিক, একটু আগেই দেখেছি আমরা ঘটনা, তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে। সো ভি সমানুপাতিক টি। এই জায়গায় যে টিটা আছে সেই টিটা কিন্তু ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল টি আসলে কিসের কি সিগনিফাই করে, আমার কেলভিন তাপমাত্রা, বা বাংলায় বললে পরম তাপমাত্রাও বলা হয়, রাইট? সো এটা কিন্তু কেলভিন তাপমাত্রা, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই। এই জিনিসটাও জানা জরুরি। কেন? কারণ এই জিনিসটা না জানলে আমরা যখন একটু পরে গ্রাফ ডিরাইভ করব, গ্রাফ আঁকাবো, তখন কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সো ভি সমানুপাতিক ক্যাপিটাল টি। তো এই জায়গা থেকে আমরা ফর্মুলা যদি দাঁড় করি, ফর্মুলা কিভাবে দাঁড় করা হয় তোমরা পারো আশা করি। সো ফর্মুলা দাঁড় করালে আমাদের এইরকম একটা জিনিস আসে, VI/TI = VF/TF। এই জায়গা থেকে এটা। সো এটা আমি কিভাবে সে প্রথম ক্লাসেই বলেছি, সমানুপাতিক থাকলে ভাগ আকারে দিয়ে দিবা, বাম পাশে আদি ডান পাশে শেষ। সো এইভাবে চিন্তা করলেই হয়, এত স্টেপস না মনে রাখলেও চলে। সো V সমানুপাতিক T এখান থেকে লিখতে পারি, সমানুপাতিক যেহেতু তো V/T, ও পাশেও V/T, বাম পাশে আদিগুলো ডান পাশে শেষগুলো, অর্থাৎ VI/TI = VF/TF। আদি আয়তন বাই আদি তাপমাত্রা ইকুয়াল টু শেষ আয়তন বাই শেষ তাপমাত্রা। এখন এই জায়গা থেকে খেয়াল রাখতে হবে তাপমাত্রার ভ্যালুটা অবশ্যই আমরা যেন কেলভিনে নিয়ে বসাই। যদি আমি এখানে 30 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে আর আমি যদি টি এর জায়গায় 30 বসাই, আর এখানে যদি 60 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকে আমি যদি 60 বসাই, তাহলে কিন্তু আমার ম্যাথের হিসাব মিলবে না। সমানুপাতিক কার সাথে? সমানুপাতিক আমার কেলভিন তাপমাত্রার সাথে। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে যদি দেখি, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে আমার লিখলে এরকম লেখা উচিত ছিল। ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাথে আমার লিখলে এইরকম লেখা উচিত ছিল। ধরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা ছোট হাতের টি প্লাস 273 থাকতো। ঠিক আছে? সো এখানে কিন্তু খেয়াল রাখো যে এটা কিন্তু সরাসরি টি এর সমানুপাতিক না, এই অংশটার সমানুপাতিক। ঠিক আছে? সো এটা তো একটা ধ্রুবক ভ্যালু, এটাকে বাড়ালে এটা বাড়তেছে, আবার এটাকে বাড়ালে এটা তো আর বাড়তেছে না। 273 কি বাড়বে? 273 আর বাড়বে না। সো আমরা কিন্তু এই সম্পর্কটা এই রকম করে লিখতে পারবো না, বরং আমাদের লিখতে হবে কি? লিখতে হবে এই রকম। ঠিক আছে? সো আমরা এইভাবে চিন্তা করলে অবশ্যই এখানে আমাদের তাপমাত্রা যেটাই থাকুক না কেন সেটাকে কিসে নিয়ে নিতে হবে? কেলভিনে নিয়ে নিতে হবে। মনে করে দেখো, গত প্রথম ক্লাসে আমি একটা কথা বলছিলাম, সেই কথাটা কি? সেই কথা ছিল PI VI PF VF। এই টাইপের সূত্রগুলোর জন্য আমি বলেছি একক নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। এখানে তুমি যদি প্যাসকেল বসাও, এখানে তুমি প্যাসকেলে পাবা। এখানে তুমি যদি লিটারে বসাও, এখানে তুমি লিটারে পাবা। ঠিক আছে? কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের এটা লিটার। এখানে যদি এটিএম এ বসাও, এখানে এটিএম এ পাবা। কারণ এই ক্ষেত্রগুলোতে খেয়াল করে দেখো, প্যাসকেল আর এটিএম এর যে সম্পর্ক, প্যাসকেল আর এটিএম এর সম্পর্কের মধ্যে কিন্তু যোগ নাই। প্যাসকেল থেকে এটিএম এ নিতে চাও, সাপোজ ধরো আমি যদি বলি 1 এটিএম = কত প্যাসকেল? তোমরা সবাই জানো 101
325 প্যাসকেল। সো সম্পর্কটা কিন্তু গুণিতক। ধরো আমি যদি 2 atm দেখাই তাহলে জাস্ট এটা ডাবল হয়ে যাবে, রাইট? এটা 2 * 101,325 প্যাসকেল। সো এই জায়গাতে আমার ঝামেলা ছিল না, এই জায়গাতে আমরা প্যাসকেল এটিএম যে কোনো একটা ব্যবহার করতে পারতাম এই টাইপের সূত্রগুলোতে। কেন? কারণ এই টাইপের সূত্রগুলোতে কোনো কি নাই, ধ্রুবক নাই। ধ্রুবক বলতে কি বোঝাচ্ছি? ধ্রুবক বলতে আমি বোঝাচ্ছি আমার আর বা মোলার গ্যাস ধ্রুবক, এই জিনিসগুলো নাই। সো এই ক্ষেত্রে আমার একক যে কোনোটাই বসানো যেত। তাহলে এই জায়গাতে কেন বসানো যাচ্ছে না? এই সূত্রটাতে কেন আমাদের ডিগ্রি সেলসিয়াসেই আসলে ডিগ্রি সেলসিয়াসকে কেন ক্যালভিনে নিয়ে নিতে হচ্ছে? ডিগ্রি সেলসিয়াসেই কেন বসানো যাচ্ছে না? কারণ চিন্তা করে দেখো, ডিগ্রি সেলসিয়াস আর ক্যালভিনের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কি রকম? T = t + 273। এখানে কিন্তু গুণিতক আকারের সম্পর্ক নাই, এখানে কিন্তু গুণিতক আকারের সম্পর্ক না। এমন কিন্তু না যে t এর মান ডাবল করলে t এর মানও ডাবল হয়ে যাচ্ছে, 273 যোগ হচ্ছে, 273 যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে, এভাবে আমরা এই সম্পর্কটা পাই ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে যে সম্পর্কটা। এই ক্ষেত্রে সম্পর্কগুলো কিন্তু গুণিতক আকারে, ঠিক আছে? সো এর জন্য আমি বলছি যে এই সম্পর্কটা কিন্তু চাইলেও আমরা এই টাইপের সূত্রগুলোতে ব্যবহার করতে পারবো না। এই ক্ষেত্রে ম্যাটার করবে একক। সো এই ক্ষেত্রে একক ম্যাটার করবে। তাহলে আমরা কি সামারি টানতে পারি? এই সূত্রগুলোতে গুণিতক আকারে যে এককগুলো সম্পর্কিত সেই এককগুলো নিয়ে চিন্তা ভাবনার কারণ নেই। বাম পাশে যে একক বসাচ্ছি ডান পাশে সেই এককই পাবো। আমার এরকম ভাবে বসালে এটিএম এ বসায় ম্যাথ করি বা প্যাসকেলে বসায় ম্যাথ করি, আমার ম্যাথ ভুল যাবে না। বাট ভুল যাবে কখন? যদি আমি ডিগ্রি সেলসিয়াস আর কেলভিনের মধ্যে এই জিনিসটা করি। কারণ ডিগ্রি সেলসিয়াস কেলভিন কি সম্পর্কিত? যোগ আকারে সম্পর্কিত, তাই না? তো একটাকে ডাবল করলে আরেকটা ডাবল হয়ে যাচ্ছে না। তাই আমরা কিন্তু এই জায়গাগুলোর মধ্যে চাইলেই ডিগ্রি সেলসিয়াস চাইলেই কেলভিন বসাতে পারবো না। এমন কিন্তু বলতে পারবো না বাম পাশেও ডিগ্রি সেলসিয়াস ডান পাশেও ডিগ্রি সেলসিয়াস, সমস্যা কোথায়? বাম পাশে ডিগ্রি সেলসিয়াসে বসালে ডান পাশেও ডিগ্রি সেলসিয়াসে পাবো, সমস্যা কোথায়? ম্যাথগুলো এভাবে ওয়ার্ক করে না। সো এর জন্য আমাদের খেয়াল রাখতে হবে এই সম্পর্কগুলোতেও ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন নিয়ে মাথা ঘামাতে হবে। বাট এই সম্পর্কগুলোতে প্যাসকেল বসাচ্ছি না এটিএম বসাচ্ছি সেটা নিয়ে মাথা ঘামানো প্রয়োজন নাই। আবার এই জিনিসগুলো নিয়ে প্রয়োজন আছে, গুণিতক আকারে হোক আবার যোগ আকারে হোক। এই সম্পর্কগুলোর জন্য PV = nRT, এই সম্পর্কগুলোর জন্য আমার বোথ কেসে প্যাসকেল এটিএম এই জায়গাগুলোতেও কেয়ারফুল থাকতে হবে। ডিগ্রি সেলসিয়াস কেলভিন তো কেয়ারফুল থাকতেই হবে, সাথে প্যাসকেল এটিএমও কেয়ারফুল থাকতে হবে। কারণ এই ক্ষেত্রে আমার একটা আর আছে, এই ক্ষেত্রে আমার একটা আর আছে যেটা কি ধ্রুবক। আর ওই ধ্রুবকের মানটা যেহেতু আগেই আমরা এক একটা এককের জন্য নির্দিষ্ট করি, লিটার এটিএম এককে ধ্রুবকের মান এত, প্যাসকেল আমরা এসআই এককে ধ্রুবকের মান এত। সো এর জন্য এই টাইপের সম্পর্ক, যেই সম্পর্কতে বামে ডানে একই জিনিস নাই এগুলোর মতন এক, দ্বিতীয়ত এই টাইপের সম্পর্কতে একটা ধ্রুবক আগে থেকে আছে, সেই সম্পর্কগুলোতে আমার প্যাসকেল এটিএম ম্যাটার করবে। তাহলে আশা করি আমি বুঝাতে পেরেছি একক নিয়ে ভুলগুলো আসলে কেন করে স্টুডেন্টরা, আর কি কারণে আসলে ভুলগুলো হয়। এবার আমরা এই সম্পর্কটা রিলেটেড কিছু ম্যাথ দেখব। প্রথমে একটা বেসিক ম্যাথ দেখব, একদম সহজ একটা ম্যাথ। আদি আয়তন আদি তাপমাত্রা, শেষ আয়তন শেষ তাপমাত্রা। তো প্রথমে দেখা যাবে আদি আয়তন আদি তাপমাত্রা দেওয়া আছে, শেষ তাপমাত্রা দিয়ে শেষ আয়তন জানতে চাওয়া হচ্ছে। একদম বেসিক ম্যাথ, এগুলো আসে মাঝে মাঝে এমসিকিউতে। এটা একটা দেখাবো। দ্বিতীয়ত আমি তোমাদেরকে দেখাবো একটু মোটামুটি বোঝার মতন একটা ম্যাথ, ঠিক আছে? সো আমরা দুইটা ম্যাথই করব, ওকে? আচ্ছা, তো এখন এই জায়গাটার মধ্যে প্রশ্নটা কি? কোন গ্যাসের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 10 লিটার হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন কত হবে জানতে চাওয়া হয়েছে। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন 10 লিটার হলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন কত হবে, এই জিনিসটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। এখন এই জিনিসটা তোমরা কিভাবে সলভ করবা? খুবই ইজি। একটা তাপমাত্রা দেয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, দ্বিতীয় আরেকটা তাপমাত্রা দেওয়া আছে, দ্বিতীয় আরেকটা আয়তন জানতে চাওয়া হয়েছে। সো আমরা এই ক্ষেত্রে খালি খেয়াল রাখতে হবে এই জিনিসটা মাস্ট। এই যে এখানে যে এই জিনিসটা করছি আমি, এখানে যে এই কনভার্সনটা করছি, এইটা মাস্ট ম্যাথের জন্য, এইটা মাস্ট ক্যালভিনে নিয়ে নিতে হবে, এটা মাস্ট, এটা আমার মাস্ট করে নিতে হবে। বাট এই ক্ষেত্রেও আমি একটা কাজ করছি, কোনটা? এই যে এই লিটারকে আমি যে মিটার কিউবে নিছি, এটা হচ্ছে অপশনাল, এটা অপশনাল। এটা তুমি নিলেও নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নাই। এটা অপশনাল মানে তুমি এই ক্ষেত্রে এই জিনিসটা নিলেও নিতে পারো, না নিলেও সমস্যা থাকবে না। সো আমরা লিখে তো ফেলছি যে VI কোনটা, VI কোনটা, VF কোনটা, TI কোনটা, TF কোনটা। এখন জাস্ট মানগুলো বসিয়ে যদি দিই, দেখো মানগুলো যদি বসিয়ে দিই তাহলে আমাদের অ্যানসার কিন্তু চলে আসে।
একদম ইজি ম্যাথ, তাই আর আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না। ক্যালকুলেশন দেখাবো আজকে কয়েকটা ক্যালকুলেটর ট্রিক্স দেখানোর ইচ্ছা আছে, কারণ আমরা যতই বড় হচ্ছি তত আমাদের ম্যাথ শুধু করতে পারাটাই সার্থকতা না। একটা সময় ধরো এখন 22 ব্যাচের যারা স্টুডেন্ট তাদের জন্য একটা ম্যাথ করতে পারাটা সার্থকতা, একটা ম্যাথ প্রবলেম সলভ করতে পারছি সার্থকতা। 21 ব্যাচের স্টুডেন্টদের জন্য একটা ম্যাথ করতে পারাই সার্থকতা না। এখন 21 ব্যাচের ম্যাথ স্টুডেন্টদের জন্য কত ইফিশিয়েন্টলি একটা ম্যাথ করতেছো, কত ফাস্টার একটা ম্যাথ করতেছো, কত লাইন কম খরচ করে একটা ম্যাথ করতেছো, এই জিনিসগুলো ম্যাটার করবে। কারণ আস্তে আস্তে তোমরা যতই বড় হচ্ছ ততই আসলে কি তোমাদের একটু অ্যাডমিশন মুখী চিন্তা ভাবনা করতে হবে। তখন তোমাদের কিন্তু কিছু টেকনিক জানা থাকতে হবে যে আমি অল্প লিখে কিভাবে দ্রুত ম্যাথটা করে ফেলতে পারবো। এই জিনিসগুলো আস্তে 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 এখন থেকে কিন্তু অর্জন করতে হবে। এই জিনিসগুলো এমন না হঠাৎ করে তুমি অর্জন করে ফেলবা। এখন আমি জানি আমার স্টুডেন্টদের মধ্যে অনেকেই ঐকিক নিয়ম দিয়ে অঙ্ক করে অভ্যাস। ঐকিক নিয়ম আর এই জিনিসটা কিন্তু একই। ঐকিক নিয়ম ইজ নাথিং বাট একটা অনুপাতের সূত্র। ঐকিক নিয়ম কি? একটা অনুপাতের সূত্র। একটা দ্বিগুণ বাড়ালে আরেকটা কত গুণ হবে। সো এই জিনিসগুলো একটা অনুপাতের ব্যাপার। সো অনুপাত ভিত্তিক ভাবে করতে আমি তোমাদেরকে সাহায্য করব। আমি তোমাদেরকে এইভাবে চিন্তা করতে বলবো যে কোনো জায়গায়, বিশেষ করে কেমিস্ট্রিতে ভাষা দিয়ে ম্যাথগুলো করা থাকে লিখে লিখে। আমি বলবো, সাজেস্ট করবো এগুলো অ্যাভয়েড করে অনুপাত বা সূত্রের মাধ্যমে করতে। কেন? একটু পরে আমি তোমাদেরকে ক্যালকুলেটরের একটা ট্রিক্স দেখাবো। ওই ক্যালকুলেটরের ট্রিক্সটা আমি তোমাদের যখন দেখাবো তখন কিন্তু তোমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে অনুপাত দিয়ে করলে আমার আসলে খাতায় কিছু না লিখেও ডিরেক্টলি আমি ক্যালকুলেটরে সলভ বের করে ফেলতে পারছি। একটু পরেই আমি দেখাবো। সো ঐকিক নিয়ম দিয়ে না, বরং অনুপাত দিয়ে যেন আমরা ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো এই জায়গাগুলোর ম্যাথগুলো করতে আস্তে আস্তে চেষ্টা করি। ওকে, তাহলে এই ক্ষেত্রে তো আমরা হিসাব করে ফেললাম। হিসাব করে আমার আসছে কি ভি এর এত মিটার কিউবে। কেন মিটার কিউবে আসছে? ওই যে বললাম অপশনালি আমরা লিটারকে মিটার কিউবে নিয়ে গেছিলাম। যদি না নিতাম, যদি লিটারই 10 লিটারই 10ই বসাইতাম তাহলে এটা কিসে আসতো? লিটারই আসতো। সো এটা কিন্তু ভুল যেত না। বাট এই জিনিসটা যদি না করতাম, ডিগ্রি সেলসিয়াস কেলভিন আনতাম, তাহলে ভুল যেত। কারণ এখানে সম্পর্কটা গুণ দিয়ে আনছি, এখানে সম্পর্কটা যোগ দিয়ে আনছি। ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু ছোটখাটো জিনিস হলো, ভুল করে ফেলি অনেকে, মাঝে মাঝে মনে থাকে না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। সো আমরা এই ম্যাথটা দেখলাম। এবার এর পরের ম্যাথটা যাব। এর পরের ম্যাথটা কিন্তু আমি চাবো যে তোমরা প্রথমে করো, তারপরে আমি এই ম্যাথটা তোমরা না পারলে করতে। সো আমি তোমাদেরকে বেশি সময় দিতে পারবো না, খুবই অল্প সময়। চুয়েটে 2004-2005 সালে এসেছে এই ম্যাথটা। এই ম্যাথটা আমার সাজেশন হবে তুমি প্রথমে চেষ্টা করো, তারপরে না পারলে আমি তোমাদেরকে করিয়ে দিব। আমি একটু বলে দিই ম্যাথটা কি। একটা 500 মিটার কিউব আয়তনের ঘরের বাতাসের তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস। সাপোজ আমি একটা ঘর আঁকি। ধরো এটা ঘর, এটা জানালা, এটার মধ্যে একটা এয়ার কন্ডিশনার আছে, রাইট? সো একটা এয়ার কন্ডিশনার আছে। আমি বাতাসটা ধরো সাপোজ এই কালার দিয়ে আঁকি। তো বাতাস আছে এটার মধ্যে, বলে দেয়া আছে 500 মিটার কিউব বাতাস। 500 মিটার কিউব বাতাস আছে। সো আয়তনের বাতাসের মধ্যে তো এখানে বলছে আমাদের যে 37 ডিগ্রি সেলসিয়াস। এটার কারেন্ট তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেলসিয়াস। এসি ব্যবহার করলাম, স্বাভাবিকভাবে এসি ব্যবহার করলে কি হয়? রুমের তাপমাত্রা কমে যায়। রুমের তাপমাত্রা কমে গেছে। রুমের তাপমাত্রা কমে কত দাঁড়াইছে? 23 ডিগ্রি সেলসিয়াস দাঁড়াইছে। মানে এই টেম্পারেচার ড্রপ করছে, ড্রপ করে 23 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে এসি ব্যবহার করার ফলে। যে এসি ব্যবহার করার ফলে এটা কমে গেছে। বলছে যে আগে আর পরে বায়ুর চাপ সমান। নরমালি কি হয়? এসি যদি চালু থাকে, এসি থেকে একটা বাতাস আসে বলে মনে হয় না আমাদের? একটা বাতাস আসতেছে বলে মনে হয়। বায়ুচাপ সমান। খেয়াল করে দেখো, চিন্তা করে, যদি আমরা এসিও চালু করি, রুমের সবকিছু বন্ধও রাখি, নিয়ে উচিত কিন্তু বন্ধ রাখা, এসিও চালু করলাম, রুমের সবকিছু বন্ধও রাখি, তাহলে কি হবে? আমাদের কাছে কি এখানে বায়ু, নতুন করে বায়ু কি আসতেছে না? এরকম মনে হবে না নতুন করে বায়ু আসছে। সো বায়ুর চাপ কি বাড়া উচিত। তার মানে এই ক্ষেত্রে যেহেতু বলা আছে বায়ুচাপ সমান, বায়ুচাপ সমান মানে এখানে যে উইন্ডোটা আমি আঁকছি, এখানে এই যে উইন্ডো বা জানালাটা আমি আঁকছি, এই যে জানলাটা, এই জানলাটা কি খোলা? এই জানলাটা কি খোলা আছে? এই জানলাটা খোলা আছে। সো এই জানলাটা খোলা আছে কেন? কারণ অবশ্যই কিছু বায়ু হয়তো চলে গেছে এমন ভাবে যেন হচ্ছে বায়ু চাপটা কি থাকে? সমান থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে যে চাপ যেহেতু সমান, সো চাপ সমান, বায়ুর চাপ আগে যা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় এখনো তাই আছে। এখন এই জায়গা থেকে তোমাকে বলছে যে শতকরা কত ভাগ বাতাস ভেতরে আসবে বা বাইরে যাবে। এখানে কিন্তু প্রথমত আমাদের ডিসিশন নিতে হবে কি, বাতাস কি বাইরে থেকে ভেতরে আসবে
নাকি ভেতর থেকে বাইরে যাবে, এই ডিসিশনটা নিতে হবে। বায়ুর চাপ কিন্তু এখানে কি হচ্ছে না, চেঞ্জ হবে না, ঠিক আছে? বায়ুর তাপমাত্রা চেঞ্জ হয়েছে, বায়ুর চাপ এখানে চেঞ্জ হবে না। তো আমরা একটু আগে দেখছি চার্লসের সূত্রের শর্ত কি, চাপ সমান থাকবে। তোমরা আমাকে বলো প্রথমত এখানে কি বায়ু ভেতরে আসবে নাকি বাইরে যাবে, এই ঘটনাটার জন্য কোনটা হবে? তোমরা প্রথমে আমাকে বলো এটা ভেতরে আসবে না বাইরে যাবে। তোমরা আবার স্লাইড দেখে উত্তর দিও না, আমার স্লাইডে কিন্তু জিনিসগুলো করা ছিল, স্লাইড দেখে উত্তর দিও না। সো তোমরা নিজেরা চেষ্টা করে একটু বলো। সিগমা লিখেছে বাইরে চলে যাবে, কাশফিয়া লিখেছে 4.5%, সৈকত লিখেছে 4.5%, তাহমিদ লিখেছে বাইরে যাবে 4.5%। আচ্ছা ঠিক আছে, চলো আমরা দেখি এই জিনিসটা কিভাবে করতে হয়। আজকে আমার মেইন উদ্দেশ্য তোমাদেরকে অ্যাকচুয়ালি ক্যালকুলেটরের কিছু ট্রিক্স দেখানো, যেন হচ্ছে আসলে তোমরা ভালো করে জিনিসগুলো দ্রুততার সহিত করতে পারো, দ্রুততার সহিত জিনিসগুলো যেন করতে পারো। আচ্ছা, তো আমরা এবার চলে আসি আমাদের এই প্রবলেমটার মধ্যে। সো এখানে দেয়া আছে কি কি আমি বলছি, আমাদের টেম্পারেচার গুলোকে ক্যালভিনে নিয়ে নেওয়াটা মাস্ট। সো টেম্পারেচারটাকে আমি ক্যালভিনে নিয়ে নিছি, 37 সাথে 273 যোগ করছি, 273 যোগ করার ফলে ডিগ্রি সেলসিয়াসটা 273 যোগ করলে কিসে চলে যায়, ক্যালভিনে চলে যায়। সো ডিগ্রি সেলসিয়াসে 37, সেটাকে 273 যোগ করে 310 ক্যালভিন হয়ে গেছে। 23 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করার ফলে 296 ক্যালভিন হয়ে গেছে। আদি আয়তন দেওয়া আছে 500 মিটার কিউব, শেষ আয়তন জানতে চাওয়া হয়েছে। শেষ আয়তন জানতে চাওয়া হয়েছে মানে কি, শেষ আয়তন বের করে তারপরে কাজগুলো করতে হবে। সো শেষ আয়তন আমরা বের করে ফেলি। প্রথমে চার্লসের সূত্র বসিয়ে দিছি, এখানে কিছুই করি নাই, জাস্ট চার্লসের সূত্র বসিয়ে দিছি, চার্লসের সূত্র বসিয়ে দিছি। সো চার্লসের সূত্র যদি বসিয়ে দিয়ে দেখি তাহলে দেখো আমাদের V2 টা কিন্তু চলে আসছে, V2 টা চলে আসছে। তো V2 ইকুয়াল টু কি, V1 T1 বাই T1, V1 T2 বাই T1। জাস্ট আমি পক্ষান্তর করছি আর কিছু না, পক্ষান্তর করার পরে আমি V1 এর ভ্যালু বসাইছি 500 মিটার কিউব, মিটার কিউবেই রাখি। টেম্পারেচারের ভ্যালু আমরা T2 কত পাচ্ছি, T2 আমরা পাচ্ছি 296 ক্যালভিনে, T1 পাচ্ছি 310, বসালে আমার আসে 477.4। এতটুকু বের করার পরে এই যে মানটা আসছে, এই মানটা বের করার পরে কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিতে পারি বায়ু কি আসলে ভেতরে আসবে না বাইরে যাবে। এতটুকু করার পরেই কিন্তু আমরা ডিসিশন নিয়ে নিতে পারি এটা কি ভেতরে আসবে না বাইরে যাবে। খেয়াল করে দেখো, আগে ছিল 500 মিটার কিউব, পরে হয়ে গেছে 477 মিটার কিউব। সো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আমাদের পরে যে বায়ুর পরিমাণটা সেটা কমে গেছে। আর এটা কখন কমা সম্ভব, যদি কিছু পরিমাণ বায়ু কি হয়ে যায়, বাইরে চলে যায়। সো এসি অন করা ছিল, আমি বলছি জানালাটা খোলা থাকতে হবে বায়ুর চাপ সমান রাখার জন্য। সো কিছু বায়ু কি হয়ে গেছে, বাইরে চলে গেছে। সো শেষে বায়ুর আয়তন যেহেতু কমে গেছে, অর্থাৎ কিছু বায়ু বাইরে চলে গেছে। এখন কতটুকু বায়ু বাইরে চলে গেছে সেটা শতকরা ভাবে জানতে চাইছে। সো শতকরা ভাবে জানতে চাইলে আমি তোমাদেরকে বলছি সিস্টেমটা কি, পরিবর্তন বাই আদি পরিমাণ ইনটু 100%, এইভাবে মনে রাখতে পারো। সো এইভাবে আমরা একটু শতকরায় কতটুকু বাইরে গেছে সেই জিনিসটা পেয়ে যাবো। সো পরিবর্তন হচ্ছে কত, 500 বিয়োগ 477, এটা লিখলাম। এন্ড আদি পরিমাণটা কত, আদি পরিমাণটা আমার 500। তো 500 বিয়োগ 477.4, আমি পরিবর্তনটা পেয়ে গেছি, আদি পরিমাণ নিছি এন্ড 100 দিয়ে গুণ দিয়ে আমি পার্সেন্টেজে নিয়ে গেছি। পার্সেন্টেজে যখন নিয়ে গেছি আমার অ্যানসার আসে 4.5%। তো যারা 4.5% বলছো এন্ড বাইরে চলে যাবে বলছো তারা প্রত্যেকই কারেক্ট। বেসিক্যালি তোমরা এটা ইজিলি পারছো। এখানে কিন্তু ম্যাথের যদি আমি চার্লসের সূত্রটা না পড়ায় এসে এই ম্যাথটা করতে দিতাম তাহলে হয়তো অনেকের কাছে মনে হতো এটা কোন জায়গা থেকে আসছে, এই ম্যাথটা কতটুকু কিভাবে করব, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের মধ্যে চলে আসতো। সো এইটা আমি একটু বলতে চাই যে আমাদের স্টুডেন্টরা এমন না যে ম্যাথগুলো করাচ্ছি অ্যাডমিশনে, যেটা অ্যাডমিশন আসছে খুব বেশি ডিফিকাল্ট ম্যাথ, খুব বেশি হাই লেভেল ম্যাথ, কয়েকটা থাকে হাই লেভেল, বাট বেশিরভাগই কিন্তু এরকমই থাকে, ছোটখাটো সহজ পারা যায়। বাট চ্যালেঞ্জিং পার্টটা হচ্ছে এটাই যে তুমি ওই মুহূর্তে ওই সময়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো একসাথে অ্যান্সার করতেছো, ওই সময়ে বুঝতে পারলা কিনা এটা চার্লসের সূত্র দিয়েই করতে হবে, এটা চার্লসের সূত্র দিয়ে করতে হবে। মনে হতে পারে এই ম্যাথটা কত কঠিন, এসি আছে, এসি থাকলেই আমরা একটা ধারণা পোষণ করি যে এখানে মনে হয় আর্দ্রতার একটা ব্যাপার আছে, এখানে মনে হয় অন্য কিছু একটা ব্যাপার আছে। সো সিনারিওটা না আঁকলে, চার্লসের সূত্র ইমিডিয়েটলি না করে আসে এই ম্যাথটা অনেকেই করতে হিমশিম খেয়ে যেত। তো যারা এখন সহজে করতেছো তারাও, তাদের মধ্যে অনেকে হিমশিম খেয়ে যেত। সো এই জিনিসটা দূর করবো কিভাবে,
এই জিনিসটা দূর করার ওয়ান এন্ড অনলি উপায় হচ্ছে তুমি প্রত্যেকটা পড়া বারবার চর্চার মধ্যে রাখা। বারবার চর্চার মধ্যে রাখলে, যেমন আমি চার্লসের সূত্র পড়াই এটা পড়াচ্ছি বলে তোমার কাছে এটা ইজি মনে হচ্ছে, চার্লসের সূত্র না পড়ায় সাডেনলি আমি এই ম্যাথটা স্ক্রিনে দিলাম এন্ড বললাম সলভ করতে, অ্যাডমিশন টেস্টে যেটা হতে পারে। সো তখন যদি তোমার চার্লসের সূত্র মাথায় না আসে, মাথায় যদি ক্লিকই না করে এই জিনিসটা, তখন কিন্তু এই জিনিসটা কি তোমার পড়তে ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, বুঝতেই পারবো না হয়তো যে এটা আসলে আদর্শ গ্যাসের ম্যাথ কিনা নাকি এটা অন্য চ্যাপ্টারের ম্যাথ। তো আমাদের এই জায়গাগুলোতে কি বারে 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 প্র্যাকটিস করতে হবে। বারে বারে প্র্যাকটিস করলে কি আমরা আইডিয়া নিতে পারবো যে কোন ম্যাথটাই আসলে আমার এই সূত্র দিয়ে করতে হবে, এই ম্যাথটা ওই সূত্র দিয়েই যাবে কিনা। আচ্ছা, তো আমরা এই পর্যন্ত দেখলাম আমাদের আলোচনা। আমরা বলেছি আজকে আমি ক্যালকুলেটরের কয়েকটা জিনিস দেখাবো। সো ক্যালকুলেটরের কয়েকটা জিনিস, যদিও এই জিনিসগুলো নিয়ে ভিডিও করা আছে, তারপর আমি এই চ্যাপ্টারের আলোকে কয়েকটা জিনিস একটু দেখাবো তোমাদেরকে। তোমরা কোন ক্যালকুলেটরটা ইউজ করতেছো একটু কমেন্টে জানাও তো, তোমরা কোন ক্যালকুলেটরটা প্রেফার করো, কোন ক্যালকুলেটর দিয়ে আমি সলভ গুলো করাই দেওয়াটা তোমরা প্রেফার করো, কমেন্টে একটু জানাও। 991 ES প্লাস নাকি 991 EX, কোন ক্যালকুলেটরটা দিয়ে করাই দেওয়াটা তোমরা প্রেফার করো, এটা একটু আমাকে কমেন্টে জানাও। বেশিরভাগই কমেন্ট করতেছো 991 ES প্লাস, কয়েকজন আবার MS কমেন্ট করতেছো। আচ্ছা, যারা যারা এখনো MS ক্যালকুলেটর ইউজ করতেছো তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা দ্রুত এখন শিফট করে ফেলো, তোমরা এখন ES প্লাস বা EX এগুলো নিয়ে ফেলো। অনেকগুলো সুবিধা আছে ES প্লাস আর EX এ, যেটা হচ্ছে ক্যালকুলেশন স্পিড ফাস্টার হবে, আর অনেকগুলো টেকনিক আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো ব্যবহার করাটাও দ্রুত হয়। এন্ড পরীক্ষা হলে জানো, পরীক্ষা হলের 1 মিনিট সময় কিন্তু অনেক দামি। 1 মিনিটও যদি তোমার একটা টুলস, তোমার একটা কলম বা একটা ক্যালকুলেটর বা একটা পেন্সিল এক্সট্রা লাগে, ওই কলম, ওই ক্যালকুলেটর, ওই পেন্সিল যদি চেঞ্জ করার সুযোগ থাকে অবশ্যই চেঞ্জ করে ফেলবা, কারণ 1 মিনিটও অনেক অনেক ভ্যালুয়েবল, যেটা হয়তো লাইফ টাইম তোমাকে একটা জিনিস পাওয়া না পাওয়া থেকে বঞ্চিত করতে পারে বা পাওয়াতেও পারে। সো এই জায়গা থেকে আমার সাজেশন থাকবে MS যারা ক্যালকুলেটর ইউজ করতেছে তারা হয় 991 ES প্লাস বা 991 EX ইউজ করা শুরু করে দাও। কারণ তোমাদের, তোমরা অনেকেই বলতে পারো ভাই HEC তে দিবে কিনা, এখন HEC টা ভ্যারি করে। ঢাকায় আমি যেটুকু দেখছি যে আমাদের সকল ফ্রেন্ডরাই আমরা ES প্লাস ব্যবহার করতাম, আমাদের কোনো সমস্যা হতো না। এন্ড EXও মাঝে মাঝে এখন সমস্যা করে না, EX আমাদের পরে এসেছে, বাট এখন আমি দেখেছি বিভিন্ন জায়গায় সমস্যা করে না। বাট ES প্লাস, এই ES প্লাস দিয়ে আমি আমার SSC HSC দুইটা লাইফে পার করছি। ঢাকার বাইরে আমি শুনেছি কয়েকটা জায়গায় সমস্যা করে। সো এই ক্ষেত্রেও আমি বলবো যে আস্তে আস্তে একটা ক্যালকুলেটর তো লাগবেই আমার, অ্যাডমিশনের জন্য লাগবে না? অ্যাডমিশনে তো আর ক্যালকুলেটর নিয়ে বাধা নেই, ক্যালকুলেটর অ্যাডমিশনে তো ইউজ করা যাবেই। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন যেগুলো আছে, বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সেগুলোতে সবগুলোতে ব্যবহার করতে পারবা। সো একটা তো ক্যালকুলেটর লাগবেই ES প্লাস। সো একটা কিনে রাখলে কিন্তু তোমাদের এখানে লস নাই, বরং ওইটার উপরে আস্তে আস্তে প্র্যাকটিস করো। আর ক্যালকুলেটর পরীক্ষার আগের দিন রাতে কিনে তুমি কিন্তু সুবিধাই করতে পারবা না, ঠিক আছে? সো এটা একটু ইম্পর্টেন্ট একটা নোটিস। তো তোমরা ওই ক্যালকুলেটর গুলো যেন কালেক্ট করে ফেলো। তো আমাদের এই
প্রবলেমটাতে যদি আমরা একটু দেখি, এই প্রবলেমটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে একটা টেকনিক দেখাই দিব, ওইটার মাধ্যমে আমরা সলভ করব। এই প্রবলেমটাই যদি আমরা দেখি আসলে ফিজিক্সে ক্যালকুলেটর কত ইজি করে ফেলতে পারে একটা ম্যাথ প্রবলেম সলভ, সেই জিনিসটা একটু দেখাই। এখানে কি দেওয়া আছে, ধুলাবালি সহ একটি বায়ু ভর্তি বেলুনের আয়তন এসটিপি তে 0.02 মিটার কিউব। যদি বেলুনটির তাপমাত্রা বাড়িয়ে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ কমিয়ে অর্ধেক করা হয় তবে এর আয়তন হয় 0.04 মিটার কিউব। ধুলাবালির আয়তন কত, এই জিনিসটা জানতে চাওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে দেখো আমাদের কি কি দেয়া আছে, একটা বেলুন, এই বেলুনের মধ্যে কিছু কি আছে, ধুলাবালি আছে। ধুলাবালি কি বায়বীয় পদার্থ নাকি কঠিন পদার্থ? অবশ্যই ধুলাবালি কঠিন পদার্থ, তাই তো? আমরা যে গ্যাসের সূত্রগুলো পড়ছি, আমরা যেই সূত্রগুলো এখন পর্যন্ত আলোচনা করছি, সেই সূত্রগুলো কিসের উপর ছিল? সেই সূত্রগুলো গ্যাসের উপর ছিল। তার মানে ধুলাবালির উপরে এই সূত্র প্রযোজ্য হবে না। ধুলাবালি বয়েলের সূত্রের মতন চাপ বাড়াইলে আয়তন কমবে না। ধুলাবালি বয়েলের সূত্রের মতন তাপমাত্রা বাড়াইলে আয়তনগতভাবে বাড়বে না। বয়েলের সূত্র, চার্লসের সূত্র মতন বাড়বে না। তো এই জিনিসগুলো কি ধুলাবালির ক্ষেত্রে ঘটতেছে না। ঘটতেছে কার উপরে? ধুলাবালি ছাড়া যে বায়ুটা আছে সেটার উপর। ধুলাবালি ছাড়া এই বেলুনটার মধ্যে যে বায়ুটা আছে সেটার উপরেই আমাদের সূত্রগুলো অ্যাপ্লিকেবল। তো আমাদের এই ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রথমে আমাদের এসটিপি মানে কি, তাপমাত্রা দেয়া আছে এন্ড চাপ দেয়া আছে। তাপমাত্রা কত? 273 কেলভিন, আর চাপ কত? 101325 প্যাসকেল। আয়তন দেয়া আছে 0.02 মিটার কিউব। বেলুনটার তাপমাত্রা বাড়ায় 25 ডিগ্রি সেলসিয়াস করলাম এবং চাপ কমায় অর্ধেক করলাম। দুইটা জিনিস পরিবর্তন করছি, তাপমাত্রা বাড়ায় ফেলছি আর চাপ কমায় ফেলছি। পরিবর্তন করার পরে এর আয়তন কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এর আয়তন কত হবে সেটা দেয়া আছে। এর আয়তন, বেলুনটার আয়তন কত হবে সেটা দেয়া আছে। তার মানে এখানে কয়টা ভেরিয়েবল নিয়ে কাজ? তিনটা। পিভিটি আমরা জানি যে এই তিনটারই যদি পরিবর্তন ঘটে তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করি? চার্লসের সূত্রও না, বয়েলের সূত্রও না, গেল-লেসকের সূত্রও না, অ্যাভোগাড্রোর সূত্রও না, বরং গ্যাসের সমন্বয় সূত্র ব্যবহার করি। অর্থাৎ P1 V1/T1 = P2 V2/T2 ব্যবহার করি আমরা। তো এই যে ম্যাথটা দেয়া আছে, এই ম্যাথটা করার সময়ও আমাদের ভিজুয়ালি চিন্তা ভাবনাটা রাখতে হবে। আগে এই অবস্থায় ছিল, তারপরে বড় হয়ে এই অবস্থায় চলে আসছে, তারপরে বড় হয়ে এই অবস্থায় চলে আসছে। এখন আগের অবস্থার মধ্যেও ধুলাবালি ছিল, পরে এই অবস্থাতেও ধুলাবালি আছে, মানে দুই অবস্থাতেই কিন্তু আমরা তার মধ্যে কি পাচ্ছি? ধুলাবালি পাচ্ছি। এখানেও ধুলাবালি আছে, এখানেও ধুলাবালি আছে। এইখানে ধুলাবালি আর ওখানে ধুলাবালির আয়তন কি সেমই থাকবে, কারণ ধুলাবালি তো আর এমন না যে আমরা চাপ কমাইলে আর তাপমাত্রা বাড়াইলে ধুলাবালির আয়তন গতভাবে বাড়বে। বাড়লে ওটা নেগলিজেবল, এটা আমরা কাউন্টে নিব না। তো ধুলাবালির পরিমাণ এখানেও যা সেখানেও তা। ধুলাবালির পরিমাণ বা আয়তন যদি এখানে x হয়, এখানেও ধুলাবালির পরিমাণ বা আয়তন x হবে। এটা কিন্তু বলে রাখি, ধুলাবালি হতে পারে, বলে দিতে পারে বেলুনের ভিতরে একটা আংটি ছিল, একটা রিং বা আংটি ছিল, বা বলে দিতে পারে বেলুনের ভিতরে একটা কাঠের ব্লক ছিল, যে কোনো কঠিন পদার্থ দিতে পারে। ঠিক আছে, যে কোনো কঠিন পদার্থই থাকতে পারে। বাট খেয়াল রাখবা, কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা বাড়ালে, আমরা 9-10 এ পড়ছি, দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্রফল প্রসারণ হয়। ওই জিনিসগুলো সাধারণত এইচএসসি লেভেলে আনে না, বাট এমন না যে আনতে না পারে, আনতে কিন্তু চাইলে পারে। সেই ক্ষেত্রে তোমাকে দিয়ে দিতে হইতো আয়তন প্রসারণ সহগ কত, দৈর্ঘ্য প্রসারণ সহগ কত, ক্ষেত্রফল প্রসারণ সহগ কত, ওই মানগুলো দিয়ে দিলে বুঝতা যে ওইটা কনসিডারেশনে নিতে হবে। কিন্তু আমার এই ম্যাথে ওইগুলো দেওয়া আছে? দেয়া নেই। বাট ওইগুলো দিলে আমরা বুঝতাম যে হ্যাঁ ওইটাও কনসিডারেশনে নিব। ধুলাবালির আয়তন প্রসারণ সহগ ধরো দেয়া আছে, তখন ধুলাবালির শেষ আয়তনটা কত হতে পারে, এরকম করে কিন্তু ম্যাথ বানানো যায়। যায় না যে তা না, এন্ড খুব সুন্দরভাবেই ম্যাথগুলো বানানো যায়। তো আমাদের এই ক্ষেত্রে যেহেতু বলা নাই ধুলাবালির আয়তন প্রসারণ সহগ এই জিনিসগুলো, তাই আমরা ধরে নিব এই ক্ষেত্রে ধুলাবালির আয়তন যা, ওই ক্ষেত্রে ধুলাবালির আয়তন একই। আমরা এটা ধরে নিছি আমাদের সুবিধার জন্য x। তাহলে এখানে বেলুনের যে আয়তনটা ছিল, বেলুনের আয়তনটা কি টোটাল কত? 0.02 মিটার কিউব। এটার মধ্যে কে কে আছে? 0.02 মিটার কিউব। এটার মধ্যে কে কে আছে? এটার মধ্যে দুইটা জিনিস আছে, এটার মধ্যে বায়ুও আছে, মানে গ্যাসও আছে, প্লাস ধুলাবালিও আছে। বায়ুও আছে, ধুলাবালিও আছে এটার মধ্যে। সো এই ক্ষেত্রে খেয়াল রাখবা, বায়ুও আছে, ধুলাবালিও আছে। আবার এই জায়গায় যখন আমরা বাড়াই ফেলছি, তাপমাত্রা বাড়াই ফেলছি, তখনও এটার মধ্যে বায়ু আছে, বাট এই বায়ুটা কি প্রসারিত বায়ু, মানে একটু বাড়ছে আয়তন। বাট ধুলাবালি অ্যাজ ইট ইজ আগের মতনই আছে। সো আমরা এই বায়ুটাকে প্রসারিত বায়ু বলতে পারি। আর চলক দিয়ে লিখতে তো ইজি, এটাকে V1 বললে এটাকে V2 বলবো। ঠিক আছে, চলক দিয়ে বললে ইজি, V1 বললে V2 বলবো।
আচ্ছা, তো আমরা এখন এই ম্যাথটা যদি করতে যাই তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মেইন কনসেপ্ট এটাই যে আমার ধুলাবালির আয়তনের কিন্তু পরিবর্তন আগে পরে হচ্ছে না। ওকে, তাহলে এবার আমরা চলো এই কনসেপ্টে কাজে লাগাই এখন ম্যাথটা করি। তো আমরা যদি এই ম্যাথটা দেখি, আমাদের এখানে দেখো তাপমাত্রা এসটিপি 273 কেলভিন, চাপ 101.325 প্যাসকেল লিখে ফেলছি। ধুলাবালির আয়তন x মিটার কিউব আগে পরে সেম থাকবে, এটা বাড়বেও না কমবে না। তো আমরা আগের আয়তন আগে মানে এই অবস্থায় শুধু বায়ুর আয়তনটা, কিন্তু বেলুনের আয়তন না, শুধু বায়ুর আয়তনটা কত আমরা একটু আগে বলছি 0.02 এর ভিতরে দুইটা জিনিস আছে, বায়ু আছে আর ধুলাবালি আছে। এটা আদি বায়ুর আয়তন। আবার এটার মধ্যে যখন 0.04 হয়ে গেছে, 0.04 মিটার কিউব হয়ে গেছে, তখন এটার মধ্যে দুইটা জিনিস আছে। তখন এটার মধ্যে কি কি আছে? তখন এটার মধ্যে ধুলাবালি আছে ঠিক আগের মতনই, তাই ধুলাবালি এখানেও x এখানেও x। আর এই ক্ষেত্রে যে বায়ুটা একটু প্রসারিত বায়ু বলছি, সো প্রসারিত বায়ুটাকে আমি VF দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ 0.04 এর ভিতরে VF প্লাস x ছিল, VF টাকে এক পাশে রাখছি, ওই x টাকে অন্য পাশে পাঠিয়ে দিছি, তাহলে থাকলো VF = 0.04 মাইনাস x মিটার কিউব। তো আমরা শেষ তাপমাত্রা কেলভিনে নিয়ে নিব অবশ্যই বলছি, শেষ চাপ লিখলাম। সো এই জিনিসগুলো লেখার পরে আমরা এখন কি গ্যাসের সমন্বয় সূত্রে চলে আসবো। গ্যাসের সমন্বয় সূত্রে চলে এসে আমি এখন ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসালাম, ভ্যালুগুলো বসানোর পরে আমরা x বের করব। এখন এই জায়গা থেকে খেয়াল রাখো, তোমরা এই লাইন থেকে, আমার এই ম্যাথটা করানোর উদ্দেশ্য এই ম্যাথটা পড়ানো না, আমার এই ম্যাথটা করানোর উদ্দেশ্য হচ্ছে এখানে একটা টেকনিক আমি তোমাদেরকে শেখাবো। এই লাইনটা থেকে তোমরা যখন এই লাইনটাতে আসো, কিভাবে আসো? ধরো সাপোজ এই লাইনটা নাই, তোমাকে এই পর্যন্ত দিয়ে দিছি, এরপর এই লাইনটা বের করতে বলছি, এই মানটা বের করতেছি, কিভাবে তোমরা এটা করো আমাকে একটু কমেন্টে জানাও যে এই জায়গা থেকে এটা কিভাবে করো। আমি শিওর যে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এখনো এইভাবে করে যে তারা এটা গুণ করে, x কমন নেয়, কমন নিয়ে এক পাশে পাঠায়, আর গুণন করে, তারপরে x এর ভ্যালুটা বের করে। এইটা কি তোমার ফিজিক্সের জানতে চাওয়া জিনিস না? তুমি আড়াআড়ি গুণ পারো কিনা, বজ্র গুণন পারো কিনা, এটা কি ফিজিক্সে তোমার কাছ থেকে জানতে চাওয়া জিনিস? এটার ভিত্তিতে কি কেউ বেশি মার্কস পাবে, কেউ কম মার্কস পাবে? না, আমাদের বুঝতে হবে কতটুকু এই জায়গায় করব। সো আমরা এই জায়গাটাতে যখন কাজ করব তখন খেয়াল রাখতে হবে, এখান থেকে যদি আমি 8-10টা লাইন লিখে এটা আনি, যে নাম্বার পাবো, এটা থেকে একবার এই লাইনটা আনি একই নাম্বারই পাবো, এটা থেকে ডিরেক্ট এই লাইনটা আনি একই নাম্বারই পাবো। সো আমি সাজেস্ট করব এই জায়গাগুলোতে যখন কাজ করবো তখন ক্যালকুলেটরের মাধ্যমে করবা। এখন সেই ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা কিভাবে করবা, ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা কিভাবে করবা আমি একটু দেখাই। ক্যালকুলেটরের মাধ্যমে এই ইকুয়েশনটা কিভাবে করবা, এই ক্যালকুলেশনটা আমরা করতে চাই, এই ক্যালকুলেশনটা আমরা করতে চাই, শুধু এই ক্যালকুলেশনটাই আমি নিয়ে যাব, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা আমরা করতে চাই। এই ক্যালকুলেশনটা আমরা করতে চাই ক্যালকুলেটরের মাধ্যমে। তো আমরা এখন শুধু ক্যালকুলেটর ওপেন করব আমার এই স্ক্রিনে। তো ক্যালকুলেটরটা কি দেখতে পারতেছো কিনা একটু কমেন্টে জানাও। এখানে ক্যালকুলেটরের স্ক্রিনটা যদিও ছোট, এটা দেখতে পারতেছো কিনা একটু কমেন্টে জানাও। এটা আই গেস আর বড় করার টাফ হবে, তো আমি ট্রাই করে দেখি এটা আর বড় করার পজিশন আছে কিনা। না, এটা আর বড় করার টাফ হবে। সো তোমরা ইএস ক্যালকুলেটর হাতে নাও, আমি তোমাদের সাথে সাথে করব, সো দ্যাট তোমরাও আলটিমেটলি এই জায়গাটা থেকে আমার সাথে করতে পারো, সো দ্যাট তোমরাও যেন আমার সাথে এই জিনিসটা আলাদাভাবে করতে পারো। তো এই হিসাবটা আমরা করব। এখন এই হিসাবটা যদি আমরা করতে চাই, আমাদের ক্যালকুলেটরটা হাতে নিব, সবাই একটু 991 ইএস প্লাস ক্যালকুলেটরটা হাতে নিই। হাতে নেওয়ার পরে এই লাইন থেকে সরাসরি আমি এই লাইনটা চাই। সো এই লাইন থেকে সরাসরি এই লাইনটা চাইলে আমি যে জিনিসটা করব, আমি এই ক্যালকুলেটর হিসাব করতেছি, আমি আমার সাথে সাথে লিখো তোমরা, জাস্ট এই জিনিসটাকে
জাস্ট এই জিনিসটাকে, এই লাইনটাকে তোমরা সরাসরি ক্যালকুলেটরে তোলো, জাস্ট এই লাইনটাকে, এই যে লাইনটা আছে এই লাইনটাকে তোমরা সরাসরি ক্যালকুলেটরে তোলো আমার সাথে সাথে। সো এই লাইনটাকে যদি ক্যালকুলেটরে তুলি আমরা কি করব, প্রথমে একটা ভগ্নাংশ দিব, ভগ্নাংশ দিলাম। দেখো এই জায়গাটার মধ্যে দেখা যাচ্ছে কিনা একটু জানাও, দেখা দাও যাওয়ার কথা, তারপরও দেখো যে কতটুকু দেখা যায়। তো আমরা এই লাইনটাকে ক্যালকুলেটরে তুলবো। আচ্ছা আমি একটু বড় করে ক্যালকুলেটরে তোলাটা দেখো। তো এই ক্যালকুলেটরটাতে আমরা এখন তুলবো এই লাইনটা, আমাদের যে লাইনটা ছিল। তো আমরা ভগ্নাংশ সাইনটা নিলাম, ভগ্নাংশ সাইনটা নিয়ে দেন আমরা উপরে লিখবো 101325। আমি লিখতেছি 101325 ইনটু ব্র্যাকেট সাইন তো আমরা দিতে পারি, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কি করব, 0.02 মাইনাস x, x আমরা দিব। x কিভাবে দিতে হয়, আলফা দিয়ে। তোমরা অনেকেই নিজের নাম লিখো মাঝে মাঝে ক্যালকুলেটরে, আলফা দিয়ে দেখো 9 এর উপরে এন্ড ব্র্যাকেট, যেটা এন্ড ব্র্যাকেটটা ক্লিক করলে, আলফা ক্লিক করে ওইটা ক্লিক করলে এটা কিন্তু x লেখা হয়ে যায়। সো এই জিনিসটা কি দেখো, আমি ক্যালকুলেটরে জাস্ট হুবহু তুলতেছি। 273 আমার বাম পাশ লেখা শেষ, বাম পাশে মানে এই পাশটা লেখা শেষ। এখন আমি ডান পাশে আসবো, ডান পাশটা আমি লিখবো। সো ডান পাশটা কিভাবে লিখতে হয়, আমি রাইট ডানে চলে গেছি, ডানে চলে যাওয়ার পরে আমি এবার আলফা ক্লিক করে, সমান সমান মানে কিন্তু ডাইরেক্ট সমান সমান না ক্যালকুলেটর যেটা আছে, আমরা বরং আলফা ক্লিক করে শিফটের নিচে একটা বাটন আছে সেই বাটনটা ক্লিক করব, ক্যালক। আলফা ক্লিক করে শিফটের নিচে যে বাটনটা আছে ক্যালক, সেটা ক্লিক করব, ক্লিক করলাম। তারপরে আবার ভগ্নাংশ সাইনটা আমি দিব, ভগ্নাংশ সাইনটা দিয়ে এবার ডান পাশটা তুলবো। ডান পাশ মিন্স এটা, ডান পাশ মানে এটা তুলবো। তো আমরা এখন এই পাশটা তুলবো। সো এই পাশটা তুলবো, কি লিখবো, 50662.5 গুণাকারে আছে, গুণাকারে কি আছে, ব্র্যাকেট দিয়ে লিখবো 0.04 মাইনাস x, আলফা দিয়ে x লিখলাম, এন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এন্ড ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা আবার নিচে চলে আসব, নিচে চলে এসে আমরা এবার 298 লিখবো। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু আমি লিখলাম। দেখো ক্যালকুলেটরে এই জিনিসটা দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, একটু কমেন্টে জানাও এই জিনিসটা তোমরা দেখতে পারতেছো কিনা। আই গেস আমার ফোন থেকে হ্যাঁ দেখা যায়, ভালোই দেখা যায়, সুন্দর করেই দেখা যাচ্ছে। আচ্ছা তো আমরা এই জিনিসটা তুলবো। তো এই জিনিসটা তোলা হয়ে গেলে, আমাদের ক্যালকুলেটরে এই জিনিসটা তোলা হয়ে গেলে, দেখো ক্যালকুলেটরে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ এই জিনিসটা তোলা হয়ে যাবার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ক্যালকুলেটরটার মধ্যে আমরা তোলা হয়ে গেছে আমার ইকুয়েশনটা, দেন শিফট ক্লিক করব, ইকুয়েশন তোলা শেষ, দেন শিফট ক্লিক করব। শিফট ক্লিক করে আমরা শিফটের নিচে যে বাটনটা আছে, দেখো শিফটের নিচে ক্যালক একটা বাটন আছে, ঠিক একটু আগে সমান সমান আনছিলাম যেভাবে, আলফা ক্লিক করে ক্যালক ক্লিক করাতে সমান সমানটা চলে আসছিল, তেমনি শিফট ইকুয়েশন লেখা হয়ে যাবার পরে আমি শিফট ক্লিক করে ক্যালক ক্লিক করব, এন্ড ক্যালক ক্লিক করার পরে ইকুয়াল ক্লিক করব। ক্যালক ক্লিক করার পরে আমি ইকুয়াল ক্লিক করব। সো ক্যালক ক্লিক করার পরে ইকুয়াল ক্লিক করতেই দেখো কি এসে গেছে আমার, x ইকুয়াল টু আছে 3.09 ইনটু 10 টু দি পাওয়ার -3, আর লেখা আসছে কি l মাইনাস r ইকুয়াল টু 0। l মাইনাস r এখানে কি বোঝানো হচ্ছে, l বোঝানো হচ্ছে লেফট হ্যান্ড সাইড, r বোঝানো হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এটা বোঝাচ্ছে তুমি যে সমীকরণটা লিখে দিছো ক্যালকুলেটরে, তুমি কোন সমীকরণটা লিখে দিছিলা ক্যালকুলেটরে, তুমি এই সমীকরণটা লিখে দিছিলা ক্যালকুলেটরে। সো তুমি যে সমীকরণটা লিখে দিছিলা ক্যালকুলেটরে, দ্যাট মিন্স এই সমীকরণটাতে x এর ভ্যালু যখন 3.09 ইনটু 10 টু দি পাওয়ার -3 বসানো হচ্ছে, তখন বাম পাশ আর ডান পাশ সমান হয়ে যাচ্ছে। সো ক্যালকুলেটর এটা করতে কতক্ষণ লাগছে, আমার তো বলতে সময় লাগছে, বাট ক্যালকুলেটর করতে কতক্ষণ লাগছে, ক্যালকুলেটর করতে কিন্তু একদম বলতে গেলে 0.01 সেকেন্ড লাগছে, রাইট। সো আমরা এই লাইন থেকে এই লাইন কিন্তু ক্যালকুলেটরের উপরে ছেড়ে দিতে পারি। আমার খুব কষ্ট লাগে যখন আমরা দেখি খাতা দেখার সময় যে অনেক স্টুডেন্ট পক্ষান্তর করে অনেকগুলো ধাপ করে তারপরে ম্যাথটা সলভ করতেছে। ফিজিক্সের ম্যাথ কিন্তু এভাবে করার দরকার নাই। ফিজিক্সের ম্যাথ সরাসরি তোমরা
এই ডিরেক্ট করে ফেলতে পারো। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা যে কোনো ম্যাথ প্রবলেম ফিজিক্সের ক্ষেত্রে যখন সলভ করতে যাচ্ছি আমরা যেন এইভাবে করি। ফিজিক্সের ম্যাথ প্রবলেম আমরা যখন করতে যাচ্ছি এইভাবে করি। আমি আবার একটু রিপিট করি, যারা যারা লিখতে পারো নাই তারা একটু দেখে নাও, আবার একটু রিপিট করি আমি কি করতেছি, ঠিক আছে? আবার একটু তোমরা দেখো যে আবার একটু রিপিট করি ক্যালকুলেটরে যে কোনো একটা ইকুয়েশন। আমি কিন্তু শুধু এই ম্যাথটার জন্য দেখাচ্ছি, এটা কিন্তু যে কোনো ম্যাথের জন্য ইজি হয়ে যাবে। যেমন আবার আমি দেখাচ্ছি এই ইকুয়েশনটা খুবই দ্রুত আমি করতেছি। তোমার ক্যালকুলেটর তো প্রথমে ধরো সাপোজ এই অবস্থায় থাকবে, তাই না? এই অবস্থায় আছে ক্যালকুলেটর, তো আশা করি দেখতে পাচ্ছ ক্যালকুলেটর এই অবস্থায় থাকবে। এখন তুমি ইকুয়েশনটা তুলবা, ইকুয়েশন কোনটা সলভ করতে চাও তুমি এখন এই ইকুয়েশনটা সলভ করতে চাও, এই যে এই ইকুয়েশনটা সলভ করতে যাচ্ছ, এই ইকুয়েশনটা সলভ করে তুমি এই রেজাল্টটা আনতে যাচ্ছ, ঠিক আছে? একবারে করতে চাও পক্ষান্তর না করে, তাই এই ইকুয়েশনটার মধ্যে একটা আননোন আছে, জানো পক্ষান্তর করলে সলভ হবে, সো ওই একটা আননোনকে x হিসেবে চিহ্নিত করো। তোমার আননোন যদি পরীক্ষার খাতায় অন্য কিছু থাকে তুমি এটাকে ক্যালকুলেটরের ভাষায় মনে করবা এটা x, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এটাকে তুলবা, সো আমি ভগ্নাংশ সাইন দিলাম, দিয়ে আমি আবার তুলি 1 0 1 3 2 5। গুণাকারে কি আছে? গুণাকারে আছে আমার ব্র্যাকেটের মধ্যে 0.02 - x। x কেমনে তুলতে হয়? আলফা ক্লিক করে এই সাইনটা দিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন নিচে নামবো, আমি নিচে নামলাম, নিচে নামার পরে আমি 273 লিখবো, 273 লেখা শেষ। তাহলে আমি এই পাশটা কিন্তু কমপ্লিট, এই পাশটা আমার ডান, এটা লিখে ফেলছি। এখন ক্রুশাল পার্ট, এই জায়গাটাতেই অনেক ক্ষেত্রে মনে রাখতে পারেন টেকনিকটা, এই জায়গাটা একটু ভালো করে শোনো। আমি রাইট অ্যারো ক্লিক করলাম, আমি মাঝখানে চলে আসলাম। এখন আমার উচিত কি একটা সমান সমান দেওয়া, সমান সমান কিন্তু এইটা দিলে হবে না, আমরা দিতে হবে কি? আমরা দিতে হবে আলফা ক্লিক করে, আলফা ক্লিক করে এই যে শিফটের নিচে যে বাটনটা আছে না ক্যালক, এই বাটনটা আলফা ক্লিক করে দেন এই বাটনটা দেখো সমান সমান হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। দেন ভগ্নাংশ সাইন, দেন আবার এই পোরশনটা লিখবো 5 0 6 6 2.5 ইনটু ব্র্যাকেটের মধ্যে কি 0.04 মাইনাস x, আবার x, আলফা ক্লিক করে এটা ব্র্যাকেট ক্লোজ, দেন আবার নিচে নামবো, নিচে নেমে আমি 298 লিখবো, 298 লিখলাম। সো আমার কিন্তু পুরো ইকুয়েশনটা লেখা শেষ, ঠিক এখানে যেভাবে আছে সেভাবে লেখা শেষ। সো শিফট ক্লিক করে দেন ক্যালক ক্লিক করব, ক্যালক ক্লিক করার পর যেটা আসবে সেটা কিন্তু অ্যানসার না, ভুল করবা না। শিফট ক্লিক করে ক্যালক ক্লিক করার পর যেটা আসবে সেটা অ্যানসার না, এটা হচ্ছে x। আগে তোমার ক্যালকুলেটরে আগে যে সমাধানটা করা হয়েছে, রিসেন্টলি লেটেস্ট যে সমাধানটা করা হয়েছে, এটা ক্যালকুলেটরে 100 দিন আগেও করা হতে পারে, যে রিসেন্টলি যে সমাধানটা করেছে ওইটা সে দেখাবে, এটা ভুল করবা না, নাহলে কিন্তু প্রত্যেকটা ম্যাথে ভুল যাবে। শিফট ক্লিক করে ক্যালক ক্লিক করবা, ক্যালক ক্লিক করে যেটা আসবে সেটা অ্যানসার না, একটা ইকুয়াল দিতে হবে। ও তোমার কাছে পারমিশন দিচ্ছে সলভ করবে কিনা। এরপরে সমান সমান দেওয়ার পরে এই জিনিসটা যখন আসবে x = এত l - r, এই কথাটা ইম্পর্টেন্ট, এই কথাটা = 0 না আসতে পারে। যেই ম্যাথে l - r = 0 আসবে না, বুঝবা ওই ম্যাথের একদম প্রিডিফাইন্ড কোনো সমাধান নাই, জোর করে সমাধানটা করা হচ্ছে, ঠিক আছে? l - r = 0 হলে ডাইরেক্টলি ওইটাই একটা সমাধান। ওকে, সো l - r = 0 যখন আসবে তখন তুমি সিদ্ধান্ত নিবে ওকে ফাইন, আমার x হচ্ছে এত, মানে আমার যে অ্যানসারটা সেটা হচ্ছে এত। এর পরের লাইনে আর কোনো হিসাব নাই, x = এত লিখে দিবা। তো এই জিনিসটা আমি তোমাদেরকে কেন দেখালাম এতগুলো সময় নিয়ে ফিজিক্স পড়ানোর সময়, কারণ এই জিনিসটা অ্যাকচুয়ালি এই ম্যাথে না, সকল ম্যাথের জন্যই এই জিনিসটা কাজে লাগে। কারণ তুমি চিন্তা করে দেখো, আলটিমেটলি তুমি যখন ম্যাথ সলভ করতেছো, তখন অ্যাকচুয়ালি তুমি কি করতেছো? অ্যাকচুয়ালি তুমি একটা সমীকরণ সমাধান করতেছো। এখন সমীকরণ কয় ধরনের হতে পারে? একটা চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে, দুইটা চলক বিশিষ্ট সমীকরণ হতে পারে। দুই চলক বিশিষ্ট সমীকরণে তোমার দুইটা সমীকরণ থাকে, ওইগুলো সমাধান করা যায়। ক্যালকুলেটর রিলেটেড আমার ভিডিও আছে, এই ভিডিওগুলো আমি আবারও আজকে গ্রুপে দিয়ে দিব, এই ভিডিওগুলো তোমরা দেখে নিবে, ওখানে ডিটেইলসে সবগুলো জিনিস আলোচনা করা আছে। এন্ড এই ম্যাথগুলোতে খুবই কার্যকর। এন্ড আমি এতটুকু বলবো যে আমি বুয়েটে চান্স পাইছি, এন্ড বুয়েটে চান্স পাওয়ার পেছনে এই যে টেকনিকটা আমি দেখালাম, মাত্র যে টেকনিকটা দেখালাম, আমি বলবো এই টেকনিকটা ক্রেডিট আছে 10%। কেন? কারণ এই টেকনিকটা এতবার ইউজ করছি আমি বুয়েটের 3 ঘন্টা পরীক্ষার মধ্যে, যে আমার অনেকগুলো ম্যাথ অনেক ইজি হয়ে গেছে। তুমি পক্ষান্তর যে করতেছো, তোমার ব্রেইনে একটা স্টোরেজ সে নিচ্ছে না, ব্রেইন তো ক্লান্ত হয়, এন্ড ব্রেইনটাকে স্ট্যামিনা এন্ড ব্রেইনটাকে সুইফট রাখার জন্য তুমি ব্রেইনকে বাড়তি কাজ দেওয়াটা উচিত হবে না। যে জিনিসটা তোমার ইফেক্টিভ না, পরীক্ষা হলে ওই ব্রেইনকে ওই কাজটা দিও না, ওই কাজটা তুমি ক্যালকুলেটরকে দিয়ে দাও, ক্যালকুলেটর ওই কাজটা করে তোমাকে দিবে। তো তুমি যেন ম্যাথটা নিয়ে থিঙ্ক করতে পারো, ফিজিক্সটা নিয়ে থিঙ্ক করতে পারো, ক্যালকুলেশন নিয়ে তোমার আর থিঙ্ক করতে হবে না। এর জন্যই ক্যালকুলেটর আমাদেরকে দেওয়া হয় পরীক্ষায়। ওকে ফাইন, সো আমরা এই ম্যাথটা দেখে ফেলছি, এই ম্যাথটার মাধ্যমে আমরা একটা ক্যালকুলেটর টেকনিকও দেখে ফেলছি। এখন আমরা চলে যাই আমাদের পড়াশোনা, ফিজিক্স পড়াশোনা। তো এই ম্যাথটা আমাদের ডান।
আজকে তাহলে আমি যে তোমাদেরকে যে ম্যাথের ইয়াটা দিছি, পিডিএফটা দিছি, অনেকগুলো ম্যাথ আছে এখানে, ওই সবগুলা পিডিএফ এর ম্যাথ, আমি যে ক্যালকুলেটর টেকনিকটা মাত্র শিখাইলাম, আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট এই টেকনিকটা ইউজ করে করে নিজেরা সলভ করা। খাতা কলম লাগবে না, জাস্ট টেকনিকটা ইউজ করে তুমি সমাধান করতে পারবে না এটা দেখবা। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে টেকনিকটা শিখাইলেও কোনো কাজে দিবে না। ওকে, তো এই সম্পর্কটা দেখি। এই সম্পর্কটা আমাদের গ্যাসের সমন্বয় সূত্র রিলেটেড। এই সমন্বয় সূত্র রিলেটেড থেকে আমরা তো গ্যাসের সমন্বয় সূত্রে কার কার মধ্যে সম্পর্ক দেখি? চাপ, আয়তন, তাপমাত্রা। আদি চাপ আদি আয়তন ডিভাইড বাই আদি তাপমাত্রা ইকুয়াল টু শেষ চাপ শেষ আয়তন ডিভাইড বাই শেষ তাপমাত্রা। আমাদের মাঝে মাঝে ঘনত্ব নিয়ে প্রবলেম আসে, আদি ঘনত্ব দেওয়া আছে, শেষ ঘনত্ব জানতে চাই। সো ওই ক্ষেত্রে আমরা একটা সূত্র ব্যবহার করি। সূত্রটা কিভাবে সে দ্রুত করে একটু দেখাই। আমাদের এই সম্পর্কটা থেকে আমরা যখন যাব, আমরা লিখতে পারি ঘনত্বকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডি দিয়ে, বা রো দিয়েও শিখছো তোমরা 9-10 এ। তো ডি বা ডেনসিটি, ডি দিয়ে যদি প্রকাশ করি, ডি ইকুয়াল টু কি? ভর বাই আয়তন। সো ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন লিখলাম, ডব্লিউ বাই ভি। এই ডব্লিউ কি? গ্যাসের ভর। ভি কি? গ্যাসের আয়তন। আমার এই সূত্রটা যে লিখছি গ্যাসের সমন্বয় সূত্র, এটার জন্য কে কনস্ট্যান্ট ছিল? এন কনস্ট্যান্ট ছিল। এন কনস্ট্যান্ট থাকা মানে কি? প্রথম ক্লাসের পড়া, প্রথম ক্লাসেই আমরা পড়ছি না যে এন এর ভেতরে দুইটা জিনিস আছে। n ইকুয়াল টু n বাই n এ লেখা যায়, n ইকুয়াল টু w বাই m লেখা যায়। তাহলে n ধ্রুবক হওয়া মানে কি? w বাই m ধ্রুবক। এই জায়গায় যে w বাই m যেই মান, এই জায়গায় w বাই m এর একই মান, ধ্রুবক, তাই না? তো এটাই তো আসলে ধ্রুবকের মিনিং, যে বাম পাশে যা মান ডান পাশে কি এই ধ্রুবকটার একই মান। তো এই w বাই m আগে পরে চেঞ্জ হবে না। এখন m কি? গ্যাস। গ্যাসের মধ্যে তাপমাত্রা বাড়াও চাপ কমাও যাই করো, গ্যাসের মধ্যে তাপমাত্রা বাড়াও চাপ কমাও যাই করো তুমি, গ্যাসের কি কোনো আণবিক ভর চেঞ্জ হয়ে যাবে? মানে এমন কি যে তুমি একটা স্বর্ণকে তাপ দিলে সেটা তামা হয়ে যাবে? তা তো হচ্ছে না, পদার্থ তো পরিবর্তন হয়ে যায় না, তাই না? তো আণবিক ভরটা পরিবর্তন হবেই না। তার মানে আমি যদি বলতে পারি যে w বাই m ধ্রুবক, তার মধ্যে আবার m, সে তো ধ্রুবক থাকবেই যাই করি না কেন, তার পরিবর্তন পসিবল না। তার মানে অবশ্যই উপরেরটাও পরিবর্তন হবে না। এমন হওয়া সম্ভব ছিল যে আচ্ছা ঠিক আছে, বাম পাশে হচ্ছে 2/4 আর ডান পাশে হচ্ছে 8/16। 2/4 আর 8/16 একই কথা না? একই কথা। এমন বলতে পারতো যে আচ্ছা ভাইয়া w বাই m ধ্রুবক, এখানে 2/4 রূপে আছে, এখানে 8/16 রূপে আছে, ভগ্নাংশ তো ধ্রুবক হচ্ছে। কিন্তু আমি যদি বলি না, নিচের এটাও সেম হবে, দুই জায়গায় নিচের এটাও সেম হবে, ভগ্নাংশ দুইটা সেম হইতে হলে তাহলে কি ওপরের মাথাটাও লবটাও দুজনের সেমই হইতে হবে না? কারণ তুমি 2/16 আর 8/16 এক বলতে পারবে না। ভগ্নাংশ দুইটা সমান, হর দুইটা সমান, অবশ্যই তাহলে লব দুইটাও সমান হইতে হবে। তার মানে w এর পাশে ধ্রুবক থাকতে হবে। তার মানে এখান থেকেই কিন্তু আমি আনছি যে বাম পাশে ডান পাশে আমার গ্যাসের সমন্বয় সূত্রের বেলায় গ্যাসের যে ভর, সেই ভরের পরিমাণটা কি? ধ্রুবক থাকতে হবে। তাহলে এই wটা ধ্রুবক থাকতে হবে। ঘনত্ব চেঞ্জ হইতে পারে বাট w ধ্রুবক থাকবে। d পরিবর্তন হইতে পারে, বাড়তে পারে, কমতে পারে এই সূত্রের জন্য। v বাড়তে পারে, কমতে পারে, কারণ দেখাই যাচ্ছে vi vf বাড়তে পারে, কমতে পারে। বাট w ধ্রুবক থাকবে কেন? n ধ্রুবক। w ধ্রুবক থাকবে কেন? কারণ m ধ্রুবক। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে এই সূত্রে উভয় পাশে w এর পরিমাণ কি? ধ্রুবক। গ্যাসের ভর পরিমাণটা কি? বাড়বেও না, কমবেও না। এখন আমরা এই জায়গায় এটাই লিখছি, n কনস্ট্যান্ট, কাজেই একই মৌলের বা যৌগের, কারণ একই মৌল বা যৌগ মানে একই m আণবিক ভর, w কনস্ট্যান্ট। তাহলে di ইকুয়াল w বাই vi লিখছি, df ইকুয়াল w বাই vf লিখছি। w রে চেঞ্জ করি নাই, w বাই wf লিখি নাই, কারণ w এই সূত্রে পরিবর্তন হইতে জানে না। তাহলে di df, এখান থেকে আমি পক্ষান্তর করে vi টাকে জাস্ট এইটা কি পক্ষান্তর করছি, vi ইকুয়াল টু w বাই di, vf ইকুয়াল টু w বাই df। সো আমরা এটা কেন করছি? কারণ এই সূত্রে তো আর d বসানো যায় না, v বসানো যায়। আমরা এই সূত্রে d আনতে যাচ্ছি, এই সূত্রে d ঢোকাইতে যাচ্ছি। সো vi আছে, vi কে আমরা এটা দিয়ে বদলাই দিতে পারবো এই সূত্রের শর্ত বজায় রেখে। vf আছে, vf টাকে আমরা এটা দিয়ে বদলাই দিতে পারবো শর্ত বজায় রেখে, কারণ w তো আমি চেঞ্জ করি নাই। তো আমরা এর পরে লিখতে পারি কি? এর পরে লিখতে পারি তাহলে জাস্ট vi vf এর জায়গায় এই ভ্যালুগুলো বসে গেছে, বসে যাওয়ার পরে w উভয় পক্ষেই আছে, একই জিনিস, কাটাকাটি। তাহলে আমার সম্পর্কটা দাঁড়ায় আদি ঘনত্ব আদি তাপমাত্রা বাই আদি চাপ ইকুয়াল টু শেষ ঘনত্ব শেষ তাপমাত্রা বাই শেষ চাপ। তাপমাত্রার ভ্যালু কিসে হবে? ক্যালভিনে হবে, ডিগ্রি সেলসিয়াসে রাখা যাবে না। চাপের ভ্যালু কিসে রাখতে পারো? ক্যালভিন
প্যাসকেলে রাখতে পারো, এটিএম এ রাখতে পারো, বারে রাখতে পারো, সেন্টিমিটার এজিতে রাখতে পারো, মিলিমিটার এজিতে রাখতে পারো, যা ইচ্ছা রাখতে পারো। কেন? কারণ এই সূত্রটার মধ্যে কি নাই, কোনো মোলার গ্যাস ধ্রুবকের মতন ধ্রুবক নাই। কিন্তু তাপমাত্রা এটা কি, আমি আজকের ক্লাসেই বলছি যে তাপমাত্রা এটা কেলভিনেই রাখতে হবে, ডিগ্রি সেলসিয়াসে রাখলে হবে না, কারণ এটা যোগ আকারে সম্পর্কিত কেলভিন আর ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর ঘনত্বের একক কি হয়, কেজি পার মিটার কিউব হয়। আমরা জানি এসআই এককে যদি লিখি কেজি পার মিটার কিউব, তাহলে এই সম্পর্কটাও কিন্তু আমাদের এইবারের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। কেন? কারণ এইবারের এইচএসসি পরীক্ষার্থী যারা আসো তাদের জন্য টপিকই আছে কয়েকটা, তোমাদের গ্যাসের গতিতত্ত্বের পার্টটা পুরোটাই বাদ। তোমাদের এই যে গ্যাসের গতিতত্ত্ব আমি দেখাবো একটু পরে, আমি কতগুলো পেজ বাদ দিয়ে জাম্প করতেছি, ওই পেজগুলো আমি তোমাদের দিয়ে দিব, ওই পেজগুলো আমি তোমাদের দিয়ে দিব, যদি নিজে পড়তে চাও পড়তে পারো। বাট শর্ট সিলেবাসে ওই জিনিসগুলো নাই, শর্ট সিলেবাসে ওই জিনিসগুলো নাই। অনেকগুলো ইন্টারেস্টিং ম্যাথ কিন্তু বাদ হয়ে গেছে গ্যাসের আণবিক পার্টটা, আণবিক গতিতত্ত্বের পার্টটা বাদ দিয়ে দেওয়ার কারণে। তোমাদের এইটার পরে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস সূত্র নিয়ে কিছু আলোচনা আছে, এবার ডিরেক্ট জাম্প করবে আর্দ্রতা, শিশিরাঙ্ক, ওই জায়গাতে এই চ্যাপ্টারটা ছোট করে দিছে অনেক, ঠিক আছে? বাট আমি দিয়ে দিব তোমাদেরকে স্লাইডে যে যেই জিনিসগুলো আমরা অ্যাকচুয়ালি সিলেবাসে নাই কারণে পড়াচ্ছি না। ওকে, এবার আমরা চলে আসি আমাদের এরপরে আমাদের আইডিয়াল গ্যাস ল, এটা তো জানোই, PV = nRT। সো এখান থেকে আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখব, এখান থেকে আমরা কিছু ম্যাথ প্রবলেম দেখব। তোমাদের মধ্যে আমি দেখতেছি যে কমেন্ট আসতেছে, কোনো প্রবলেম হলে কিন্তু কমেন্ট করো, আমি কমেন্ট দেখতেছি। তোমরা এখনো 991 ES EX এগুলো লিখতেছো। আচ্ছা, তো যাই হোক, এই জায়গাটার মধ্যে যেটা, সেটা হচ্ছে আমাদের একবার ডিরেক্ট সূত্র লিখি। ডিরেক্ট সূত্র হচ্ছে PV = nRT। আমরা প্রথম ক্লাসে দেখাইছি এটা কিভাবে আসে, প্রথম ক্লাসে একটা ওভারভিউ ছিল সবগুলোর উপর। সো PV = nRT, এখানে T হচ্ছে যে কোনো তাপমাত্রা, P ওই তাপমাত্রায় গ্যাসের চাপ, V ওই তাপমাত্রায় গ্যাসের আয়তন, N ওই তাপমাত্রায় গ্যাসের মোল পরিমাণ, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। এটাকে এভাবে লেখা যেত, P যে কোনো তাপমাত্রা, T হচ্ছে ওই চাপে গ্যাসের তাপমাত্রা, V ওই চাপে গ্যাসের আয়তন, N ওই চাপে গ্যাসের মোল পরিমাণ। যে কোনোটা একটা যে কোনো বললেই হয়, ঠিক আছে? বাট খেয়াল রাখতে হবে ওই পার্টিকুলার সিনারিওতে, ওই পার্টিকুলার সিনারিওতে T P V N নিতে হবে। এমন না যে এখনকার P নিচ্ছি, কিছুক্ষণ পরের V নিব, কিছুক্ষণ পরের N নিব, কিছুক্ষণ পরের T নিব, সব এট এ টাইম একটা সুনির্দিষ্ট মোমেন্টের মধ্যে হইতে হবে। তো এই সূত্রটার থেকে আমরা আর এর ভ্যালু বের করতে পারি। আমি এটা প্রথম ক্লাসে দেখাইছি, এটা আমি আর দেখাবো না, এটা একটু মনে রাখতে হবে। বয়েল অ্যাভোগাড্রো সূত্র এটা প্রথম ক্লাসের পড়া, তোমরা যারা প্রথম ক্লাসটা করছো তারা জানো যে এই জিনিসটা আমি দেখাইছি অলরেডি। সো এইটার ভ্যালুটা কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। এই আর এর ভ্যালুটাকে আমাদের মনে রাখতে হবে, আর এর ভ্যালুটাকে আমাদের মনে রাখতে হবে। আমাদের হয়তো PV T দিয়ে দিবে, N জানতে যাবে, PV N দিয়ে দিবে, T জানতে যাবে। লিটার এটিএম এর এককটা আমি একটু দেখাই। আমরা অ্যাভোগাড্রোর কথা মতন জানছি যে প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার গ্যাসের আয়তন 22.4 লিটার, এটা 9-10 আমরা পড়ে আসছি। এটাকে শাব্দিক ভাবে লিখলে কি, আক্ষরিক ভাবে লিখলে কি হয়, STP তে 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। অ্যাভোগাড্রো বলছিল প্রমাণ তাপমাত্রা ও চাপে মোলার গ্যাসের আয়তন 22.4 লিটার। ওই কথাটা কি, প্রমাণ তাপমাত্রা ও চাপকে লিখছি STP, মোলারকে লিখছি 1 মোল, আয়তন 22.4 লিটার। ওকে, তো এখানে আমরা কি কি পাচ্ছি, অ্যাকচুয়ালি P V T N এর ভ্যালু পাচ্ছি অ্যাভোগাড্রো থেকে। সো P এর ভ্যালু 1 atm, কারণ STP মানে কি 101.325 প্যাসকেল, আর 101.325 প্যাসকেল যে কথা, ATM একই কথা। আমরা কেন ATM নিচ্ছি, কারণ আমরা লিটার ATM এককে আর এর ভ্যালু বের করতে চাই। এটাও লাগে, এটা কম একটা নিজেই প্রশ্ন। এই যে এখন যে কাজটা করছি এটা একটা নিজেই প্রশ্ন। খতে এই প্রশ্নটা তোমার কাছে জানতে চাই, খতে এই প্রশ্নটা প্রায়ই বলে, লিটার এটিএম এ বলে, সিজিএস এককে বলে, সিজিএস এককে মোলার গ্যাস ধ্রুবক নির্ণয় করো, এরকম ভাবে কিন্তু ডাইরেক্ট প্রশ্ন আমি নিজে স্টুডেন্ট অবস্থায় পাইছি। সো সিজিএস এককেও তোমরা কিন্তু ট্রাই করবা, আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিলাম, সিজিএস এককেও তোমরা ট্রাই করবা মোলার গ্যাস ধ্রুবকটাকে বের করতে। সো পি এই কথাটার উপরে বেস করে বের হবে। পি 101.325 লেখার কথা, আমি 101.325 এর বদলে লিখছি 1 atm। টি 273 লিখছি কারণ লিটার এটিএম এককে, শুধু লিটার আর এটিএম এই দুইটাকে মাথায় রাখলে হয়, বাকিগুলো এসআই এর মতন। টি 273 কেলভিন এসআই এর মতন, এন 1 মোল এসআই এর মতন, ভি লিটার যেহেতু আয়তন তো লিটার রাখতে 22.4 লিটার। তো আমি ভ্যালুগুলো জাস্ট এখান থেকে দেখে দেখে বসাই দিছি, আর টাকার পাশে রেখে ভ্যালুগুলো এর পাশে বসাই দিছি। বসাই দেওয়ার পর আমরা কি পাচ্ছি, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন, মুখস্থ করে ফেলো, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি ফিজিক্সে বেশি একটা কাজে লাগে না,
মানে আমি সাজেস্ট করি এই জিনিসটা না ইউজ করে করতে, এমন না যে করা যায় না। সেই ক্ষেত্রে তোমার চাপটাকে অবশ্যই এটিএম এ রাখতে হবে সূত্র করার সময়, আয়তন থেকে অবশ্যই লিটারে রাখতে হবে। আমি সাজেস্ট করি ইউজ করবা 8.314 আর চাপটাকে প্যাসকেলে নিয়ে যাবা, আয়তন যেটাই থাকুক না কেন ওইটাকে মিটার কিউবে নিয়ে যাবা, তারপর ইউজ করবে। এটা সাজেস্ট করি, বাট কেমিস্ট্রিতে এটা অনেক ইউজ হয়, কেমিস্ট্রিতে এটা অনেক ইউজ হয়। আচ্ছা, তো আমরা এবার একটা প্রবলেমে চলে আসি। এই প্রবলেমটা মোস্ট লাইকলি ম্যাথটা পড়ানো না, এই প্রবলেমটা হচ্ছে তোমরা ম্যাথটা কিভাবে করবা তা শেখানো, কিভাবে করবা তা শেখানো। আমি আজকের ক্লাসগুলো কিন্তু এভাবেই নিচ্ছি। আজকে যে ম্যাথটা করেছি, ম্যাথটা করানো আমার উদ্দেশ্য ছিল না, ম্যাথটার মধ্যে একটা টেকনিক দেখা দেওয়ার উদ্দেশ্য। এন্ড অলসো এই জায়গাতে আর আমি একটা কথা বলেই শুরু করছি আজকে, ঐকিক নিয়মে আমরা ম্যাথ করাটার চেষ্টা অ্যাভয়েড করব। ঐকিক নিয়ম ছোটদের সময় লাগে বেশি, তুমি তো এখন ছোট নাই, তোমার এখন ইকুয়েশন দিয়ে ম্যাথ করা শিখতে হবে, আর ইকুয়েশন দিয়ে ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 নে ডিরেক্ট সলভ করতে পারো। এর জন্য ইকুয়েশনের সুবিধা, একটু আগে যে টেকনিক দেখাইছি ঐকিক নিয়ম দিয়ে করলে কি বড় হইতো না, ইকুয়েশন দিয়ে করছি একবারে ডিরেক্ট অ্যান্সার চলে আসছে, নিখুঁত অ্যান্সার। ঠিক আছে, ওকে। যেমন এই ম্যাথটা বইতে এভাবে করা, বইতে এভাবে করা, আমি সাজেস্ট করব এভাবে করো, আমি সাজেস্ট করব এভাবে করো। এইভাবে করলে যেই মার্কস তুমি পাবা, এইভাবে করলেও একই মার্কস তুমি পাবো। চলো ম্যাথটা একটু দেখাই দিই। আদর্শ তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের একক আয়তনে অণুর সংখ্যা নির্ণয় করো। কি কি দেয়া আছে অ্যাকচুয়ালি এই ম্যাথটার মধ্যে? এই ম্যাথটার মধ্যে কি কি দেয়া আছে? খুবই সিম্পল ম্যাথ, তেমন কঠিন কিছু না। আদর্শ তাপমাত্রা ও চাপ, দ্যাট মিন্স আমি এখানে বলতে পারি T = দেওয়া আছে 273, চাপ P = দেওয়া আছে 101325 প্যাসকেল কেলভিন। 1 মোল গ্যাসের N = দেওয়া আছে 1 মোল, একক আয়তন বলা আছে V = দেওয়া আছে 1 মিটার কিউব, 1 মিটার কিউব। এই জিনিসগুলো দেওয়া। জানতে চাইছে কি অণুর সংখ্যা নির্ণয় করো। অণুর সংখ্যা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল N তোমার কাছে জানতে চাইছে। এখন বইতে কিভাবে করা, ইউজুয়ালি আমি বইয়ের ইয়াটাই দেখাচ্ছি। PV = nRT, V = n, এখানে পক্ষান্তর করা হয়েছে, V = V বের করা হয়েছে, V বের করলো, দেন বইয়ে ঐকিক নিয়ম করছে। ঐকিক নিয়মটাই একটু দেখাইছে ইকুয়েশনের মতন, বাট অ্যাকচুয়ালি এটা ঐকিক নিয়মই করছে। জিনিসটা এরকম করছে যে 1 মোল গ্যাস মানে তোমার এইভাবে দেখানো হয়েছে যে NA/V = 6.0 × 10⁻23 বাই এত, কারণ আয়তনটা বের করছে, বলছে যে যে অণুর সংখ্যা, সেই অণুর সংখ্যাটা 1 মোল গ্যাসের, তাই না? 1 মোল, 1 মোলের অণুর সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে 1 মোলের আয়তন হচ্ছে এত, তাহলে একক আয়তনের অণুর সংখ্যা কত? এইভাবে করছে আর কি, যে এত 2.25 × 10⁻² মিটার কিউব আয়তনে অণুর সংখ্যা 6.0 × 10⁻23। 1 মিটার কিউব আয়তনে অণুর সংখ্যা 6.0 × 10⁻23 ডিভাইড বাই 2.25 × 10⁻²। আবার বলি লাইনটা, বইয়ের কনসেপ্টটা যেটা অনেক বইতে এটা ভাষায় লিখে থাকে যে 1 মোল গ্যাস মানে Na মানে 6.0 × 10⁻23 সংখ্যক অণু। তার মানে লেখা যে 1 মোল গ্যাসের জন্য আয়তন এতটুকু পাইছি, 2.25 × 10⁻² মিটার কিউব আয়তনে অণুর সংখ্যা হচ্ছে 6.02 × 10⁻23। তাহলে একে কত? একে কত? একে 6.02 × 10⁻23 ডিভাইড বাই 2.25 × 10⁻²। এখন এই জিনিসটা এখানে করছে, এত ঘুরায় পেঁচায় করা দরকার আছে? দরকার নাই। সো আমি সাজেস্ট করব তোমরা এইভাবে করো ডিরেক্টলি। সো এখানে সুবিধাটা কোথায়? এখানে খেয়াল করে দেখো, আমরা ইকুয়েশন দিয়ে আগাইছি এন্ড ক্যালকুলেটরে এক ক্লিকেই করব অ্যাকচুয়ালি। সো এই জায়গা থেকে যখন আমি n বের করব, তোমরা ক্যালকুলেটর টেকনিক জানা থাকলে এখান থেকে n বের করা ব্যাপার তোমাদের জন্য না। তোমরা ইকুয়েশনে লিখবা, লিখার পরে তোমরা জাস্ট কি করবা, n টাকে বের করে ফেলবা, বা এটা পক্ষান্তর করেও করা যায়, কারণ এটাতে মাইনাস প্লাসের ব্যাপার সেপার নেই, সব গুণাকারে আছে। বা ক্যালকুলেটরে যে ওরকম করে একটু আগে যে টেকনিকটা দেখাইছি, লিখলা ইকুয়েশনটা, x ধরলা, n কে x ধরলা, x ধরেও বের করতে পারো। সো এই ক্ষেত্রে দেখো আমি কি করছি, PV = nRT, এটা আমাদের মেইন সূত্র, আবার n = n/na। সো n কে এটা দ্বারা রিপ্লেস করছি, n কে এটা দ্বারা রিপ্লেস করছি। রিপ্লেস করার পরে আমি এইটা বের করব নাকি, এটাকে লাল কালার দিছি, বাকি সব কিছুর ভ্যালু আমি জানি, বসাইছি, দেন ক্যালকুলেটরে আমার ডাইরেক্ট অ্যানসারটা চলে আসবে। অ্যানসার এটাই আসবে, অ্যানসার এটাই আসবে। সো একটা ম্যাথ আমরা স্টুডেন্টরা কিভাবে চিন্তা করতেছি ম্যাটার করে। এই ম্যাথটা দেখলে মনে হবে ম্যাথটা সহজ, এই ম্যাথটা দেখলে অ্যাট এ গ্ল্যান্স তোমার কাছে মনে হবে ম্যাথটা একটু দেখি পারতেছি কিনা।
তো আমি সাজেস্ট করবো প্রশ্নটা পড়ার পরই তুমি যখন তোমার বইতে এই সলভটা দেখবা তখনই তোমার কাছে জিনিসটা কঠিন অনুভব হইতে শুরু করবে, কারণ এটা 2 স্টেপের। বেসিক্যালি এটা একটা এক স্টেপের ম্যাথ, এন্ড সূত্রগুলো যদি জানা থাকে দুইটা সূত্রই তো, P = NT, N = N/N, আর অথবা N = W/M দিয়েও বহুত ম্যাথ পাবা। এই সেম জিনিসটা কাজে লাগে। এই সূত্রের ম্যাথ সবচেয়ে ইজি, এই সূত্রের ম্যাথ সবচেয়ে ইজি, বাট বইগুলোতে এক একটা ম্যাথ এক এক রকম মনে হবে কারণ এইভাবে করার কারণে। বাট অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি একবারে ইজি যদি ইকুয়েশন দিয়ে করো। তো আমার স্টুডেন্টদের প্রতি আমার সাজেশন হবে, একটা ম্যাথ প্রশ্ন পড়ার পরই সলভ দেখবে না, সলভ দেখবে না। প্রথমে তুমি কি কি কোশ্চেন শিখে আসছো সেগুলো পাশে পাশে লিখো, তুমি লিখো এটার পাশে কি কি দেয়া আছে, তারপরে লিখো ওই চলকগুলো দিয়ে কি কি শিখে আসছো তুমি এখন পর্যন্ত। তুমি দেখবা যে অলওয়েজ একটা না একটা কানেকশন তুমি পেয়েই যাবো তাদের মধ্যে। এন্ড কানেকশন যখন তুমি ক্রিয়েট করতে পারবে তখন তোমার কি ম্যাথ করতেও কম সময় লাগবে, ম্যাথটা সহজও লাগবে, এন্ড ম্যাথটা নিখুঁত এন্ড নির্ভুল ভাবে হবে ক্যালকুলেটর দিয়ে করার কারণে। সো আমরা এইভাবে যেন অ্যাপ্রোচ গুলো নিই। আমি আজকের ক্লাসে আমার উদ্দেশ্যই ছিল তোমাদেরকে ম্যাথের অ্যাপ্রোচ শেখানো। আমি তোমাদের যে পিডিএফটা দিছি খেয়াল করে দেখো, এই পিডিএফটার মধ্যে কতগুলো জিনিস। দেখো আমি তোমাদেরকে যে পিডিএফটা দিছি সেই পিডিএফটার মধ্যে তোমরা দেখো এই পিডিএফটার মধ্যে দেখো কতগুলো ম্যাথ আছে, কতগুলো ম্যাথ আলাদা আলাদা করে আছে। অলমোস্ট 146টা ম্যাথ আছে। তো 146টা পেজ আছে, 146 পেজে তোমার সিকিউ এমসিকিউ যা যা পসিবল সবগুলো জিনিস আছে। এখন এইগুলো থেকে যেই জিনিসগুলো দেখাই দিলে বেসিক্যালি তোমরা বাকিগুলো করতে পারবে, সেগুলোই আমি দেখাই দিব ক্লাসে। তোমরা জানো যে শর্ট সিলেবাসের ডিউরেশনে আমাদের ক্লাস শিডিউলে আমরা কিন্তু চাইলেও সবগুলো ম্যাথ এখানে বসে করাইতে পারতেছি না, এন্ড করানো উচিত না, এন্ড করানো উচিত না। যদি তুমি একদম কঠিন ম্যাথ ওই জিনিসগুলো তো তাহলে আমরা আসি, তাহলে আমরা, কিন্তু একদম সহজ ম্যাথগুলো এগুলো বারবার 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 করে করানো উচিত না। যদি আমরা সবই করাই দিই, সবই এখানে ইয়ে করে দিই, তুমি যদি নিজের মতন চিন্তাই না করতে পারো কিভাবে অ্যাপ্রোচ নেবে, কিভাবে কি করবা, পরীক্ষা হলে তো আমি থাকবো না তোমার সাথে, পরীক্ষা হলে তো টিচার থাকবে না তোমার সাথে, পরীক্ষা হলে কিন্তু তখন তোমার কাছে কি একা একা মনে হবে, কনফিডেন্স কম পাবা। সো আমার সাজেশন, এই যে ম্যাথগুলো দিলাম এই ম্যাথগুলো থাকবা খাতায় বা মোবাইলে রাখার পর ঢাকবা, প্রশ্নটা পড়বা, ক্যালকুলেটরটা হাতে নিয়ে শুধু ক্যালকুলেটর টিপে অ্যান্সার মিলাইতে চেষ্টা করবা। এন্ড প্রথমেই ম্যাথের সলভ দেখবে না, সলভ দেখলে বড় মনে হবে, বাট অ্যাকচুয়ালি ম্যাথগুলো ছোট। তোমার চিন্তা দিয়ে যদি তুমি সলভ করতে পারো তখন তুমি ম্যাথের আসল মজাটা পেয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত আলোচনায় তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু জানো। তোমাদের বুঝতে অসুবিধা আছে কিনা আমাকে একটু জানো এই পর্যন্ত আলোচনায়। রাকিবও দেখি জয়েন করছে আমাদের সাথে ক্লাসে। রাকিব স্যার ক্যাটায়ন নাম বলে দিলাম আমি। এন্ড তোমরা জানো এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা? সাইরিন লিখছো যে আমি আপনাকে নিয়ে যাব ভাইয়া, নিয়ে গেলে আমারও জেল হবে তোমারও জেল হবে, পরীক্ষা হলে যদি আমাকে নিয়ে যাও। আচ্ছা, তো আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত যে আলোচনা সেটা আশা করি বুঝতে পারছি। বলো যে আর ক্লাসটা কন্টিনিউ করবো কিনা? 1 ঘন্টা 8 মিনিটে আছি আমাদের। আর এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ছোট, মানে সিলেবাস এত কমাই ফেলছে, মেইন পড়ার জিনিসগুলোই নাই। আমি জাস্ট দুইটা জিনিস তাহলে দেখাই দিব, দুইটা জিনিস দেখাই দিলে আই গেস আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টটা মোটামুটি ডান। তাও পরের ক্লাসে তোমরা জানাবা যে ভাইয়া আপনার যে ম্যাথের পিডিএফটা ওখানে অনেকগুলো ম্যাথ, এই যে এই ম্যাথটা পারিনি এগুলো দেখাবা, তাহলে আমি ওই ম্যাথগুলো দেখাবো, এন্ড ওই ম্যাথগুলো দিয়ে আলাদা আলাদা বিভিন্ন জিনিস করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো এই ম্যাথে আমি তোমাদের একটু দেখাই এই চ্যাপ্টারে কত কিছু বাদ দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারে তোমাদের আজকে যেহেতু টাইমটা কম, তো দেখাই দিই এই চ্যাপ্টারে কত কিছু তোমাদের আলাদা আলাদা করে বাদ দেওয়া হয়েছে। যেমন এই যে এই পেজগুলো দেখো, 77 পেজ থেকে 76 পেজ থেকে শুরু, 76 পেজ থেকে শুরু করছি। 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 101, 2। আচ্ছা, এই জিনিসগুলো আমি দেখাই দেবো, যদিও এটা নাই তোমাদের ওরকম করে আলাদা করে বলা, বাট 100 পেজ নাম্বার থেকে আমি দেখাই দেবো পরের ক্লাসে। তারপর আমি যদি যাই নিচে 107, 110, আবার মোটামুটি তোমাদের এই পর্যন্ত বা
এখানে কিন্তু অনেকগুলো নতুন নতুন ইন্টারেস্টিং ম্যাথ আছে, বা দেন আমরা ডিরেক্টলি জাম্প করবো 145। তো আমি পরের ক্লাসেও একটু আলোচনা করব যে টপিকগুলো বাদ গেছে সেগুলো নিয়ে, বাট এই চ্যাপ্টারে তোমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ বাদ দেওয়া হয়েছে, অনেকগুলো টপিক বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাট এই টপিকগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব, আজকেই দিয়ে দিব। বাট এই টপিকগুলো কিন্তু তোমরা একটু নিজেরা হলেও দেখে নিবা। আর গ্রাফটা নিয়ে আমি আলোচনা করবো, ঠিক আছে? গ্রাফটা নিয়ে ডিটেলসে আলোচনা করবো, আজকে ক্লাসে টাইম হবে না। সো গ্রাফটা নিয়ে ডিটেলসে আলোচনা করব, কালকে ক্লাসে গ্রাফটা নিয়ে আলোচনা থাকবে। আমাদের আদর্শ গ্যাস সূত্র নিয়ে ম্যাথ থাকবে কিছু। আর এরপরের ক্লাসে আশা করি আমরা আর্দ্রতার মধ্যে ঢুকে যাবো। আমাদের আজকে 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাসেও আমরা আদর্শ গ্যাস নিয়ে থাকবো, 5 নাম্বার ক্লাসে আর 6 নাম্বার ক্লাসে আর 2টা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর, আর 3টা ক্লাস হবে এই চ্যাপ্টারের উপর, টোটাল 6টা ক্লাস। সো 5 নাম্বার আর 6 নাম্বার ক্লাসে আমরা আর্দ্রতা, শিশিরাঙ্ক এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো আমি ছোট করে এই থিওরিটা একটু দেখাই দিই, তাহলে তোমাদের আজকে পড়া শেষ। ছোট করে এই জিনিসটা দেখাই দিই। আদর্শ গ্যাস সূত্রের ব্যবহার। আদর্শ গ্যাস সূত্রের সাহায্যে আমরা গ্যাসের ঘনত্ব বের করতে পারি, গ্যাসের আণবিক ভর বের করতে পারি। এই দুটি জিনিস আমাদের বইতে দেওয়া আছে আলাদা করে, সো এই দুটি জিনিস আলাদা করে সূত্র আকারে মনে রাখবো। তো আমরা প্রথমত গ্যাসের ঘনত্ব বের করতে পারি, গ্যাসের আণবিক ভর বের করতে পারি। গ্যাসের ঘনত্ব ডি দিয়ে প্রকাশ করা হয়, একটু আগেই ঘনত্ব রিলেটেড একটা সম্পর্ক দেখছি আমরা। আণবিক ভরকে এম দিয়ে প্রকাশ করা হয়, তোমরা জানো। তো আমরা কিভাবে বের করতে পারি? পিভি ইকুয়াল টু এনআরটি। এন কে আমরা লিখতে পারি দুই ভাবে, এন ইকুয়াল টু এন বাই এন এ বা ডব্লিউ বাই এম, তাই না? সো এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম লিখলাম প্রথম ক্লাসের পর। ডব্লিউ বাই এম ভর বাই আণবিক ভর। অবশ্যই খেয়াল রাখবা, গ্রামে যদি ভরটাকে প্রকাশ করো তাহলে নিচে আণবিক ভরটাকে গ্রামে প্রকাশ করবা, ঠিক আছে? যদি কেজিতে প্রকাশ করো তাহলে আণবিক ভরটাকেও কেজিতে প্রকাশ করবা। নরমালি আমরা অক্সিজেনের আণবিক ভর যে জানি 32, সেই 32টা কিন্তু গ্রাম পার মোল। সেই অক্সিজেনের আণবিক ভর যদি লিখি 32, অক্সিজেনের এম 32, এটার একক খেয়াল রাখবা, এটার একক হচ্ছে গ্রাম পার মোল, ঠিক আছে? গ্রাম পার মোল। যদি এম এর জায়গায় 32 ইউজ করো তাহলে মাস্ট তোমার ডব্লিউ কে গ্রামে রাখতে হবে, মাস্ট তোমার ডব্লিউ কে গ্রামে রাখতে হবে। তুমি যদি এম এর জায়গায়, বা এভাবে করি, তুমি যদি ডব্লিউ এর জায়গায় ভর কেজিতে বসাও, এম কে তোমার মাস্ট 32 ইন্টু 10 টু দি পাওয়ার -3 কেজি পার মোল এ বসাইতে হবে। সো খেয়াল রাখবা, ডব্লিউ কে গ্রামে বসাইলেই তুমি যেটা মুখস্থ করে আসছো 32, এই 32টা ইউজ করতে পারো, কারণ 32টা অ্যাকচুয়ালি কি মিন করতেছে? 32 অ্যাকচুয়ালি মিন করতেছে গ্রাম পার মোল, গ্রাম পার মোল। আর ডব্লিউ কে কেজিতে বসালে তোমার অবশ্যই কেজিতে নিয়ে বসাইতে হবে, এটা খেয়াল রাখবা। এন্ড অলসো এই চ্যাপ্টারে কি আমরা ইয়া করতে পারবো, মানে এই সূত্রটা কি আমরা গ্রামে বসানোটা অ্যালাউ করব? ইউজুয়ালি না, ইউজুয়ালি না। এই দুটো অনুপাতে সবসময় যে ডব্লিউ আর এম দেওয়া থাকবে বসায় তুমি অন্যান্য হিসাব করবে তা না, মানে যদি ডব্লিউ বেরও করতে বলতে পারে। আমি বলছি সেফ থাকার জন্য, যেই জায়গাগুলোতে এই রকম আর বা গ্যাস ধ্রুবক আছে যেগুলোতে তোমরা এসআই একক ব্যবহার করবা, 8.314 জুল পার মোল, 8.314 জুল পার মোল পার কেলভিন, এটা যখন ইউজ করতেছো তুমি তখন সবগুলোতে এসআই এককে বসাবা। পি বসাবা প্যাসকেলে, ভি বসাবা মিটার কিউবে, ডাব্লিউ বসাবা কেজিতে, এম তখন কেয়ারফুলি 10 টু দি পাওয়ার -3 গুণ দিয়ে নিও, 10 টু দি পাওয়ার -3 গুণ দিয়ে নিও। সো এই জায়গাটাতে এককেই বল যায়, সো এককটা আমি বলে দিলাম। সবকিছু এসআই এককে ব্যবহার করলে, ডাব্লিউ কেও কেজিতে ব্যবহার করলে, এই জায়গায় এম এর জায়গায় অক্সিজেন 32, কার্বন ডাই অক্সাইড 44, এভাবে না, অক্সিজেন 32 ইনটু 10 টু দি পাওয়ার -3, কার্বন ডাই অক্সাইড 44 ইনটু 10 টু দি পাওয়ার -3, কারণ এটা কেজি পার মোলে। কারণ কি এম কি আসলে, এম নিজে কি মোল না, এম তো মোল। ডাব্লিউ যদি তুমি কেজিতে বসাও, এম যদি তুমি গ্রাম পার মোলে বসাও, তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে, কেজি আর গ্রাম, কেজি আর গ্রাম তো কাটাকাটি যায় না, 1000 দিয়ে গুণ দিয়ে নিতে হবে। তুমি যদি তখন এই জায়গায় কেজিটাকে রাখতে চাও, এই জায়গায় কেজিকেই রাখতে চাচ্ছ, তখন এই জায়গায় অবশ্যই গ্রামকে কেজি বানিয়ে নিতে হবে। গ্রামকে কেজি বানাইলে কি হবে? কেজি কেজি কাটাকাটি চলে যাবে, 1/1 বাই মোল ইকুয়াল টু থাকবে মোল, এন্ড n ইকুয়াল টু মোল। না হলে দেখা যাবে যে মোল বাই 1000, মোল ইনটু 1000 এরকম আসছে, ঠিক আছে? সো এর জন্য এই জিনিসটা মাস্ট। ওকে,
তো আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব, আমি আবার মুছে দেখাই, আমরা যখন এই সূত্রটা ব্যবহার করব, আমার রিকমেন্ডেশন W কে কেজি এন্ড M কে যাই শিখছো অক্সিজেনের বেলায় 32 না ইউজ করে 32 × 10⁻³ নাইট্রোজেনের বেলায় 28 না ইউজ করে 28 × 10⁻³ মানে মোট কথা এগুলোকে সব কেজি পার মোল ইউনিটে বসাবো। ঠিক আছে, সো এই ভুলটা যেন না করি, আমরা যেন ডাব্লিউটাকে কেজিতে বসাইলে এম কে অলওয়েজ কেজি পার মোল এই ইউনিটটাতে বসে। আচ্ছা, আর এর ভ্যালু তো 8.314 বসাবো, আমি বলে দিছি। টি এর ভ্যালু আমরা কেলভিনে বসাবো। ওকে, তো আমরা এখানে W/M লিখলাম। এখন M টাকে এই পাশে পাঠিয়ে দিলাম, V টাকে এই পাশে নিলাম, মানে জাস্ট পক্ষান্তর করছি, এটাকে এই পাশে এটাকে এই পাশে। তাহলে PM = W/V RT। W/V, W মানে কি ভর বাই আয়তন। এখন W/V এটাও খেয়াল আছে, তুমি কেজিতে বসাইছো বলি, দেখো এটা কেন আসলে জরুরি কেজিতে বসানোটা, কেজিতে বসাইছো বলি এটা কেজি, এটা V মিটার কিউব। তাহলে ডি এর এককটা কি হবে কেজি পার মিটার কিউব। আমরা কি এই এককটার সাথে বেশি পরিচিত না 9-10 থেকে? এই এককটার সাথে বেশি পরিচিত। তুমি যদি এটা গ্রামে বসাইতে কি হইতো, এটা যদি গ্রামে বসাইতে কি হইতো, এটা গ্রামে বসাইলা কি হইতো, মানে এম কে যদি 32 রাখতে চাও, এম কে 32 রাখার একমাত্র উপায় হচ্ছে, এম কে আণবিক ভরটা রাখার একমাত্র উপায় হচ্ছে উপরেও গ্রাম বসাও। এন্ড উপরে যদি নিচে 32 বসাইতা আর উপরে গ্রাম হয়ে যেত বাই ডিফল্ট, উপরে গ্রাম হয়ে গেলে তাহলে তোমার এই এককটা কি হতো গ্রাম পার মিটার কিউব। তো তখন দেখা যেত যে এটা এসআই আর এটা এসআই না, এটা এসআই ওইটা এসআই না, তাহলে তোমার কি ওভারঅল হিসাবে একটা প্যাচ লেগে যেত। সো প্যাচ লাগা দরকার নাই, কনফিউশন রাখা দরকার নাই, অলওয়েজ এই সূত্রটার মধ্যে W কেজিতে বসাবো আর M কে W কেজিতে বসাবো, আর M কে আমরা যেইটা মুখস্থ করছি হাইড্রোজেনের জন্য 2, এভাবে না, আমরা বরং কি করব 2 × 10⁻³ এটা 10⁻³ লাগাই দিব W এর সাথে, তাহলেই আমাদের M এর সাথে, তাহলেই কিন্তু আমাদের চিন্তা মুক্ত। W সব কেজি সব এসআই M এর জায়গায় 10⁻³ লাগাই দিব। আচ্ছা, তো আমরা তার মানে বুঝলাম যে আমাদের এই PM = D আর T এখানে সবকিছুই এসআই এককে থাকবে যদি W টাকে কেজিতে ইউজ করি, M টাকে × 10⁻³ দিয়ে কেজিতে ইউজ করি। D = PM/RT। তার মানে এই সূত্রটাতেও যদি M বসাইতে হয়, M কোন এককে বসাবো, এই সূত্রটাতে যদি আমার M বসাইতে হয়, M কোন এককে বসাবো, M obviously অক্সিজেনের জন্য, অক্সিজেনের উদাহরণটা আমি দিছি কিন্তু বাকি সবার জন্য সেম, 32 না বসায় 32 × 10⁻³ এটা যেন থাকে, 32 × 10⁻³ এটা যেন থাকে। তাহলেই আমি D টাকে কি এককে পাবো, তাহলে আমি D টাকে পাবো কেজি পার মিটার কিউব এককে পাবো, কেজি পার মিটার কিউব এককে পাবো। আর কি কোন এককে বসাবো, 8.314 বসাবো। ঠিক আছে, T কেলভিনে, P প্যাসকেল। ওকে, তাহলে এই সূত্রটার মধ্যেও কি কি ভুল যেতে পারে সেই জিনিসগুলো দেখাই দিলাম। D = PM/RT, এখান থেকে আমরা গ্যাসের ঘনত্ব বের করতে পারি যদি গ্যাসের চাপ জানা থাকে, গ্যাসের নাম বা আণবিক ভর জানা থাকে। নাম জানলেও যে কথা, আণবিক ভর তো একই কথা, কারণ নাম থেকেও তো আণবিক ভর বের করা যায়। আর গ্যাসের মোলার গ্যাস ধ্রুবক যদি জানা থাকে, জানা তো থাকবে, এটা T হচ্ছে কেলভিন তাপমাত্রায়, অবশ্যই তাপমাত্রা বসাইতে হবে। এবার এই পয়েন্টটাতে আসি, এটাও PV = nRT, এটাতেও আমরা প্রথমে n কে W/M দ্বারা রিপ্লেস করছি, একই জিনিস করছি। এন্ড এটাতেও আমরা M = WRT/PV, জাস্ট আণবিক ভরটাকে এক পাশে বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিছি। এই ক্ষেত্রে M কোন কিসে আসবে খেয়াল রাখো, এই ক্ষেত্রে M কিসে আসবে, এই ক্ষেত্রে আমরা W কে যদি কেজিতে বসাই এসআই একক, এটা 8.314 বসাই, T কেলভিনে বসাই, P প্যাসকেলে বসাই, V মিটার কিউবে বসাই, তাহলে M কিসে আসবে, ধরো গ্যাস শনাক্ত করতে বললো, তোমরা আবার 32 × 10⁻³ দেখে ঘাবড়ে যেও না। 32 × 10⁻³ যাই আসুক না কেন, এটা এসআই এককে আসবে, সব এসআই এককে বসাইছো তুমি, তার মানে এটা কেজি পার মিটার কিউবে আসবে। তখন যখন চিন্তা করবা, তখন তুমি এটা তো অ্যানসার আসলো, এরকম একটা অ্যানসার আসবে সামথিং 10⁻³ বা 0.0032 এরকম কিছু আসবে। এরকম কিছু আসার পরে কেজি পার মিটার কিউবকে তোমরা গ্রাম পার মিটার কিউবে নিবা। কেজি পার মিটার কিউবে তোমার স্মরণের সাথে মিলানোর জন্য কি করবে, এটাকে গ্রাম পার মিটার কিউবে নিবে। কিভাবে নিতে হয়, 1000 দিয়ে গুণ দিবা, মানে 32 × 10⁻³ এটা ছিল, এটাকে 1000 দিয়ে গুণ দিব, 1000 মানে 10⁻³ দিয়ে গুণ দিব,
তখন তোমার কাছে কি থাকবে 32 থাকবে। তো তোমার কাছে এরকম একদম এরকম ফরম্যাটে থাকতে পারে, তোমার কাছে একদম 0.00 এরকম থাকতে পারে, যাই থাকুন কেন এটাকে 1000 দিয়ে গুণ দিবা, তখন তোমার আসবে এটা কি গ্রাম পার মিটার কিউব একক। তখন তুমি এটাকে চিন্তা করবে আচ্ছা এটা অক্সিজেন গ্যাস নাকি এটা অ্যামোনিয়া গ্যাস, গ্যাস শনাক্ত করতে বলতে পারে, নাকি এটা নাইট্রোজেন গ্যাস নাকি, যেমন আমি এখানে 32 দেখছি, 32 দেখে আমি চিন্তা করছি অক্সিজেন গ্যাস। হয়তো অনেকে এই অ্যান্সারটা ভাবে আরে আমার তো মিললো না, আমার ম্যাথের অ্যান্সার তো মিললো না, এরকম তো আণবিক ভর হয় না। তো তোমার এটা আসলে আসছে কি সে কেজি পার মিটার কিউবে, কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার মিটার কিউবে নিবা। গ্রাম পার মিটার কিউব হচ্ছে ওই ভ্যালু যেটা তুমি 9-10 থেকে মনে রাখছো, গ্রাম পার মিটার কিউব হচ্ছে ওই ভ্যালু যেটা তুমি 9-10 থেকে মনে রাখছো, মুখস্থ করছো। সো গ্রাম পার মিটার কিউবে নেবার পরে তারপরে কম্পেয়ার করো, বাট ম্যাথে আগেই নিতে চেষ্টা করো না, ওটা গ্রামে বসে আগেই জিনিসটা করতে চেষ্টা করো, প্যাচ লাগাই ফেলতে পারো, প্যাচ লাগাই ফেলতে পারো। সো আমার সাজেশন ক্যালকুলেশন হবে এসআই এককে, পরে দরকার পড়লে আমি চেঞ্জ করব। ক্যালকুলেশন যা হবে এসআই এককে, ক্যালকুলেশন হবার আগেও জিনিসটা অন্যভাবে থাকলে এসআই এককে নিয়ে ক্যালকুলেশন করব, তারপরে দরকার পড়লে আমি চেঞ্জ করে নেব। তাহলে আমার কি এগুলো নিয়ে ঝামেলায় পড়তে হয় না, দেখা যায় এগুলো নিয়ে আমি ঝামেলায় পড়ার সম্ভাবনা থাকতে পারে। তো আশা করি আমরা এই দুইটা সূত্রে কি কি ভুল যেতে পারে সেই জিনিসগুলো দেখাতে পারছি। এখন একটা ছোট্ট ম্যাথ করায় আমাদের এই প্রবলেম আছে ক্লাসে শেষ করে দেবো। ছোট্ট একটা ম্যাথ করাবো। আচ্ছা এটা না, আচ্ছা ম্যাথটা পরের ক্লাসেই করাই, ম্যাথটা আমরা আজকে রাখি, তো ম্যাথটা পরের ক্লাসেই করাই। আমাদের আজকের ক্লাসটার মধ্যে তাহলে আমরা একক নিয়ে অনেক বিস্তৃত আলোচনা করার চেষ্টা করছি, কখন কোন এককের কারণে ভুল যায় আমরা দেখার চেষ্টা করছি, একটা ম্যাথে অ্যাপ্রোচ কিভাবে নিব, এন্ড ম্যাথে ক্যালকুলেশনে আমার কোন ধাপটা জরুরি কোন ধাপটা জরুরি না, এন্ড ওইটা সলিউশন করব ক্যালকুলেটর কিভাবে। আমার মাথার উপরে চাপ নেব না, 1 সমীকরণ 51 ক্যালকুলেটরের উপরে ছেড়ে দেব, হোক না সহজ ইকুয়েশন, ক্যালকুলেটরে এইভাবে করলে তোমার ম্যাথটা আরো ফাস্টার হবে। বিশেষ করে এমসিকিউ তে আরো বেশি সুবিধা পাবো, কারণ এমসিকিউ থেকে লেখার জায়গা পাও না। সো এমসিকিউ তে তোমার মাথায় ক্যালকুলেশন করার চিন্তাটা, মাথায় ক্যালকুলেশন করার অভ্যাসটা গড়ে তুলতে হবে, যেটাতে তোমার ক্যালকুলেটর হাতে থাকবে, তুমি ইকুয়েশন লিখে ফেলতে পারো, 1 সমীকরণ 51 শিফট ক্যালক ইকুয়াল দিয়ে দাও, সলভ চলে আসে। আচ্ছা এন্ড আমরা ফাইনালি দেখলাম যে আমাদের কয়েকটা সূত্রে স্পেসিফিক্যালি কোন এককে কোনটাতে বসাবো এন্ড কোন জায়গায় ঝামেলা হতে পারে। আমার এই ক্লাসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে পুরো আদর্শ গ্যাস জিরো থেকে বোঝানো না। আমার আজকের এই ক্লাস বা এই আদর্শ গ্যাসের ক্লাসগুলো আমি জানি আমার যারা 21 বছর ছাত্র আছে তারা কম বেশি আমার ক্লাসগুলো দেখছে। আমার এই আলোচনাটা হচ্ছে স্পেশালি ভুল কোথায় যায় সেটা একটু ধরাই দেওয়া, বা কোনটা কিভাবে করলে আসলে ইফিশিয়েন্ট হয়, মাথাটা কুল থাকে, দ্রুত করা যায়, নিখুঁত হওয়া যায়, সেই জিনিসগুলো দেখা দেওয়া। সো এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের চিন্তা ভাবনাগুলো আস্তে আস্তে করতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে।